কোর্স হওয়ার কারণে এটা কিন্তু স্প্রিন্ট না, ঠিক আছে, ইটস এ ম্যারাথন কোর্স। ম্যারাথন কোর্সের ক্ষেত্রে কি হয়ে থাকে, আপনাদেরকে লং টাইমের জন্য একটা বাউন্ডের ভিতর থাকতে হবে, যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন আমাকে এই ক্লাসটা যেন আমি কন্টিনিউ করি। এই ক্লাসটা শেষ পর্যন্ত যারা কন্টিনিউ করবে এবং প্রেজেন্ট থাকবে এবং প্রত্যেকটা জিনিস আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা ডেফিনেটলি কি বলবো যে ভালো কিছু করতে পারবেন, এটার এনসিউরিটি আমি দিতে পারি। বাট আপনারা দুটো ক্লাস করলেন, চারটা ক্লাস করলেন না, পরবর্তীতে আবার গিয়ে বললেন যে প্রবলেমটা কি হচ্ছে আমি পারতেছি না কেন, তাহলে কিন্তু ওটা ম্যাটার করতেছে না কোনো কিছু, যাই হোক না কেন, ঠিক আছে। আহ, বিষয়টা আবার অনেকের কাছে এরকম লাগতে পারে যে আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ড, হোয়াই আই নিড পাইথন টু লার্ন হিয়ার rather than I can learn about the Power BI, Excel or SQL for the interaction with the IT team, তাই না? এরকম আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে স্বাভাবিকভাবে। ওই কোয়েশ্চেনটা কিন্তু আমি প্রথমে সলভ করে দিয়েছি, যে আপনারা যে স্ট্যাটা সফটওয়্যার গুলো ইউজ করেন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করেন, ওই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো করার জন্য আমরা পাইথনটাকে বেছে নিচ্ছি। আপনি পাওয়ার বিআই দিয়ে, এক্সেল দিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস 100% ফুললি করতে পারবেন না। সো দিস ইজ হোয়াট রিয়েল ট্রুথ, ঠিক আছে। আজকের আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু এক্সপ্লোর করাইতে চাই, এটা হলো যে ডাটা অ্যানালিস্ট জব গুলো নিয়ে কিরকম হয়, ঠিক আছে। আমরা রিয়েল লাইফে রিয়েল টাইম দেখবো, যে আপনারা একটু মোটিভেট হওয়ার ট্রাই করেন, ঠিক আছে। এখানে অনেকে আছেন যাদের আমার সাথে অনেকেই যোগাযোগ করতেছেন, যেমন অনেকের প্রবলেম আছে, অনেকের বাবা হসপিটালে। আমি কি বলবো এটা নিয়ে ডিপলি কনশাস যে অ্যাকচুয়ালি এরকম ফ্যামিলিতে প্রবলেম হতে পারে। আমি ডেফিনেটলি তাকে অবশ্যই ছাড় দিচ্ছি, বাট নো ম্যাটার হোয়াট, যদি 1 থেকে 2টা বা 3টে ক্লাস মিস হয়ে যায়, সে 4 নম্বর ক্লাসটা কিন্তু কন্টিনিউ যতই করুক না কেন, তার খুব টাফ হয়ে যাবে ওই ক্লাস সিলেবাস শেষ করা, বা আমাদের সাথে বর্তমানে যারা আছে তাদের সাথে অ্যালাইন হয়ে আপনি থাকবেন এখানে, আমরা আছি এখানে, আপনি এখানে যখন যাবেন আমরা আরো উপরে চলে যাব। সো বেসিক্যালি দিস ইজ হোয়াট রিয়েল ট্রুথ অ্যাবাউট দি লাইফ কোর্সেস, ঠিক আছে। সো আমি আপনাদেরকে এই জন্য অ্যাকচুয়ালি মোটিভেট করতে চাই যে আপনারা রিয়েল ক্লাসটা করেন, ঠিক আছে। রেকর্ডিং ক্লাসে ওই মজাটা পাবেন না। রিয়েল ক্লাসে আপনাদের সাথে ইন্টারাকশন হচ্ছে, আপনাদেরকে ফুল এই কি বলে ফুল ফ্রি, কি বলে আপনাদেরকে তো ফুল পারমিশন দেওয়া আছে যে আপনারা কোয়েশ্চন করেন। লাইভ ক্লাস করার মজাটাই এখানে যে আপনি কোয়েশ্চন করতে পারতেছেন। আহ, এই রেকর্ডেড ক্লাসে আপনি যখন একটা কোয়েশ্চন করবেন, ওই কোয়েশ্চনের আনসার পাবেন 2 সপ্তাহ পরে। এর ভিতরে আপনি হয়তোবা ওই আনসারটা অলরেডি গুগল থেকে ফাইন্ড আউট করেই ফেলছেন। বাট আপনি যখন মেন্টরের কাছ থেকে ডিরেক্টলি কোয়েশ্চনটা করতেছেন, উনি লাইভে আছে, আপনাকে জিজ্ঞেস করতেছে এবং আনসারটা দিচ্ছে, দেন আপনি ইমিডিয়েট প্রবলেমটা সলভ করতে পারতেছেন এবং আপনার ব্যাক মাইন্ডে চলতেছে যে আপনি আরো আগাই যেতে পারবেন। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ইন দিস লাইভ ক্লাস। স্টিল বাংলাদেশের স্টুডেন্টরা বা বাংলাদেশে আপনারা যারা লার্নার্সরা আসছেন, সরি টু সে আপনারা এখন পর্যন্ত মানে ওই ম্যাচুরিটিটা নিয়ে আসতে পারেন নাই। কেন নিয়ে আসতে পারেন আমি জানি না। প্রফেশনালি ঠিক আছে যে আমাদের অনেকের জব আছে, আমাদের অনেকের বিভিন্ন ধরনের নানা ধরনের ব্যস্ততা আছে, তারপরে আপনারা এখানে আসছেন, ঠিক আছে। হয়তোবা অনেকে কম টাকার লোভে আসছেন, ঠিক আছে। আবার অনেকে হয়তোবা মনে করতেছেন যে না, কম টাকা বা বেশি কিছু পড়াচ্ছে বা বেশি আছে সিলেবাসে, আমার কাছে মনে হচ্ছে সেজন্য আমি একটু শিখি এখান থেকে। অনেকে আসছেন কিউরিসিটি নাই নিয়ে। বাট যেভাবে আসেন না কেন, আপনাদের তো গোল একটাই, যে হোয়াট এভার আই লার্ন ফ্রম হিয়ার, আমি যেন আই ক্যান ইমপ্লিমেন্ট ইট ইন মাই রিয়েল লাইফ অর মাই ইন প্রফেশনাল লাইফ, তাই না? সবারই একটাই গোল থাকে এই জিনিসটা। তো এই গোলটার জন্য কি আপনাদেরকে প্রফেশনাল লাইফ সাইকেলের জন্য এই লাইভ ক্লাসগুলো আপনাদের কি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আমি জানি এখানে এখানে আমাদের এখানে ভর্তি হয়েছে অলমোস্ট 44 থেকে 45 জন, রেগুলার ক্লাস করতেছে 28 জন। আমি যখন এটা এই কি বলে অ্যাডভান্স এর দিকে যাব আস্তে আস্তে, আপনারা আরো কমে যাবেন। বাট আমি এই জিনিসটা চাই না, ঠিক আছে। আমি এই জিনিসটা চাই না কমে যাওয়া। আমি চাই যে আপনাদের সাথে ইন্টারেক্ট করা। যেমন গতকালকে আমি আপনাদেরকে ঘোষণায় দিয়েছিলাম যে আমি সারা রাত জেগে আছি, আমি একটা প্রজেক্ট করতেছিলাম। আপনাদের যদি প্রয়োজন পড়ে আমি আপনাদেরকে হেল্প করব। যদি আসতেছেন, গুগল মিটে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, একজন আসছে, তাকে আমি প্রবলেমটা সলভ করে দিয়েছি। এরকম আমি হয়তোবা আরেকটা বিষয় হলো যে আপনারা এটাকে নেগেটিভ ভাবে নিবেন না কোনোভাবে। একজন আরেকজনকে হেল্প করবেন, এটাই হলো যে মানুষের নেচার হওয়া উচিত, ঠিক আছে। বাট এটার জন্য যে থ্যাংক ইউ পাইতেই হবে, দিস ইজ নট দি নেচার, ঠিক আছে। এটা সেই ইউরোপিয়ান স্টাইল। আমরা ইউরোপিয়ান স্টাইলকে
ফলো করে আমরা সবসময় স্যার স্যার ডাকতেছি, বাট দিস ইজ নট হ্যাপেন হিয়ার। আমি আপনাদেরকে কি বলেছি যে স্যার ডাকার জন্য? না, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে স্যার স্যার ডাকতে হয়। বা আগে আগে ধরুন যে ওইখানে কিছু ইয়া ছিল যে ওইখানে চাকর ছিল, চাকররা ওদেরকে স্যার ডাকতো, না হলে ইয়ে হতো না। বাট এখানে আমরা সবাই ব্রাদার, ভাই, আমরা একজন আরেকজনকে সলভ হেল্প করবো, এটাই তো আমাদের নেচার হওয়া উচিত, তাই না? তো দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু হিয়ার। ঠিক আছে, আমাদের এখানে যে কোনো প্রবলেমই হোক আমরা এটা সলভ করার ট্রাই করব, সলভ করব। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা অনেকে অ্যাডভান্স জিনিসগুলো জানেন। আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এই জিনিসগুলো হয়তো আপনাদের কাছে মনে হবে কি পড়াচ্ছে ভাই, এই জিনিসগুলো তো আমি 10 বছর আগে শিখে আসছি। বাট এখানে অনেকেই আছেন যারা এখনো আহ, এটা ভেরিয়েবলটা কি এই জিনিসটাই জানে না। ঠিক আছে, তো তাদের তাদের জন্য তো আপনাকে অ্যাটলিস্ট ওয়েট করতে হবে, তাই না? তো এখানে আমি আপনাদেরকে শুরু থেকেই বলেছি, ডেটা অ্যানালিস্টের জন্য, ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট বা এই ধরনের বিজনেস প্রবলেম গুলো সলভ করার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু শিখাবো। আপনাদের অ্যাডভান্স কোনো কিছু শেখার দরকার নাই। এই জিনিসগুলো আপনার রিয়েল লাইফে এমন ভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার রিয়েল লাইফে এর বাইরে আর কোনো কিছু লাগার কথা না। এক্সট্রা যেটা লাগবে আপনারা এই কোর্স শেষে আপনারা এই জিনিসগুলো নিজেরাই শিখে নিতে পারবেন। যদি এই কোর্সটা কমপ্লিট করতে পারেন, ইটস এ ম্যারাথন এন্ড এ ব্রড সিলেবাস, এটাকে শেষ করাই তো একটা টাফ বিষয়, তাই না? তো আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, ইন্টারাকশন করবেন। ঠিক আছে, আপনি আমার সাথে সাথে কোয়েশনটা লিখতে পারতেছেন না, আমার সাথে সাথে আপনি করতে পারতেছেন না, কারণ একটা স্ক্রিনে আপনি একবার স্ক্রিন দেখবেন আমারটা, একবার দেখবেন আপনারটা, একবার নিজের মতো করে দেখবেন, আবার আপনি আমার স্ক্রিনটা দেখে ওইখান থেকে আবার ভিজুয়ালাইজ করে এই জায়গায় লিখবেন। এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আবার যারা ল্যাপটপে বসেন 13 ইঞ্চি 14 ইঞ্চি ল্যাপটপে, ওইখানে তো আরো বেশি ডিফিকাল্ট, তাই না? তো আপনারা অ্যাটলিস্ট ইন্টারেক্ট হয়ে থাকেন যে না ভাই আমাকে ভাই কি কি স্টেপ গুলো নিচ্ছে, প্রত্যেকটা স্টেপ যেন আমি অ্যাকশন গুলো জানি। ভাই তো ক্লাস শেষে আমাকে মেটেরিয়ালস দিয়ে দিচ্ছে, আমি মেটেরিয়ালস গুলো জাস্ট একটু দেখলে যেন আমি বুঝতে পারি কোনটার পরে কোন স্টেপটা হচ্ছে। দিস ইজ হোয়াট উই নিড হিয়ার। ঠিক আছে, যে আমরা এমন না যে আপনাদেরকে প্রত্যেকটা অ্যাকশনই আপনাকে করে করে করতে হবে। ঠিক আছে, কিছু সময় আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, বা কিছু সময় আমি আপনাদেরকে রিয়েল কোর্স ওয়ার্ক দিব, যে ওইখান থেকে আপনি আর কিছু মার্কস যেন পান। ঠিক আছে, এছাড়া আর কোনো কিছুই নাই। আর কারোর যদি কোনো কোয়েশন থাকে আপনারা বলতে পারেন। সেতু নামে একজন হাত তুলেছিল, আমি দেখেছিলাম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওইটা ওই বলার জন্যই যে আপনি বলে বলে দিয়েছেন অলরেডি যে আমরা তো একটু নতুন, আমরা যেন আগে একটু করি, তারপরে যারা এক্সপার্ট আছে তারা যেন অ্যান্সারটা দেয়। এক্স্যাক্টলি। ওকে, এখানে দেখেন সিনিয়র ডেটা অ্যানালিস্ট বর্তমানে একটা জব ওপেন আছে, সেবা ডট এক্স ওয়াই জেড। আমরা একটু ঢুকি, ওদের ডিসক্রিপশনটা দেখি। ফার্স্ট অফ অল আমরা কোয়ালিফিকেশন দেখেন, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স অ্যান্ড অর এ রিলেটেড ফিল্ড। তার মানে কি আপনারা কি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না? যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে তারা কি অ্যাপ্লাই করতে পারবেন না? এরকম কি কোনো কিছু লেখা আছে? কোনো কিছু লেখা নাই। দেখেন রিলেটেড ফিল্ড, আপনি যদি পারেন তাহলে হইলো। বুঝতে পারছেন? দেন আমরা আসি, দেখেন একজন স্ট্যাটিস্টিক্স এর তার এসকিউএল জানতে হবে। বুঝতে পারতেছেন আপনি বিষয়টা? একজন স্ট্যাটিস্টিক্স পার্সনের তার জন্য যে ম্যাথমেটিক্স বা ইকোনমিক্স এর তার এসকিউএল লাগবে ফর ডাটাবেস ম্যানেজমেন্ট। বুঝতে পারছেন কি জন্য? এন্ড প্রফিশিয়েন্ট ইন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল। এটা মানেটা কি? এটা মানে কি পাওয়ার বি এর কথা বলছে? এটা মানে কি এক্সেল এর কথা বলছে? নো, এটা মানে হলো যে আপনাকে এইদার পাইথন পারতে হবে, এইদার এসপিএসএস পারতে হবে, এইদার স্টার্টআপ পারতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? দাদা স্ক্রিনটা একটু বড় করেন প্লিজ। যেমন এখন বোঝা যাচ্ছে? জি দাদা। বুঝতে পারছেন? এই যে দেখেন প্রফিশিয়েন্ট ইন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুল, এদার আপনাকে পাইথন পারতে হবে, এদার এসপিএসএস পারতে হবে, এদার আপনাকে স্ট্যাটা সফটওয়্যার পারতে হবে, এইটার ম্যাটপ্লটলিব পারতে হবে। এর ভিতরে আপনি তো পাইথন পারেনি ফর দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুলের জন্য। তো একজন ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের, একজন স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, তার কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টুলস এর জন্য সে এদের পাইথন ব্যবহার করতে পারে, এসপিএসএস ব্যবহার করতে পারে। যেমন একটা স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে তার কি জন্য মেশিন লার্নিং জানা প্রয়োজন। মডেলস ইজ এ প্লাস যদি আপনি মেশিন লার্নিং পারেন। আমাদের আমাদের সিলেবাসে কি মেশিন লার্নিং আছে? আপনার কি সিলেবাসটা দেখছেন?
আপনাদের জি। জন্য কিন্তু মেশিন লার্নিং জি আছে জি দাদা দাদা। আছে। আপনি আপনি ওয়েবিনারে বলছিলেন, সেমিনারে বলছিলেন যে মেশিন লার্নিংটা আছে। এক্স্যাক্টলি। তো আপনারা হয়তো মনে করতেছেন যে আরে ভাই বিবিএ ব্যাকগ্রাউন্ডে আমার আমার মেশিন লার্নিং জানা প্রয়োজন কেন, আমি তো ডেটা অ্যানালিস্ট হতে চাচ্ছি। নো, দেয়ার ইজ এ কি বলে রিকোয়ারমেন্ট ফর দিস জবস, ঠিক আছে? জবের রিকোয়ারমেন্টস গুলো দেখছেন, খুবই স্ট্যান্ডার্ড এন্ড প্রিসাইজ রিকোয়ারমেন্টস দেখছেন। এখানে কিন্তু মেশিন লার্নিং এর কথা বলছে। মেশিন লার্নিং আপনি আর প্রোগ্রামিং দিয়ে করতে পারেন, পাইথন দিয়ে করতে পারেন, এক্সেল দিয়ে করতে পারেন, এসপিএসএস দিয়ে করতে পারেন, যেটার মাধ্যমে আপনি করতে চান করেন। নো ম্যাটার হোয়াট, আপনাকে মেশিন লার্নিং যদি পারেন ইটস এ প্লাস আপনার জন্য। তার মানে কি, আপনার সিলেবাসের ভিতরে আছে। আপনি যদি এখনই হতাশ হয়ে যান, এখনই যদি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন, বেশি চিন্তা করতেছেন আপনারা, আপনার বেশি চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? তারপর আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে মানুষ খুব খুব স্কিপ করে, excellent communication skills both verbal and written. That is what everyone skips. এটা আপনারা কি লক্ষ্য করে দেখছেন? আপনি স্কিল গেইন করলেন বা আপনি কমিউনিকেটই করতে পারতেছেন না, আপনি এটাকে প্রেজেন্ট করতে পারতেছেন না আপনার স্কিলটাকে, তাহলে আপনি কিভাবে জব পাবেন? দিস ইজ অলসো ওয়ান অফ দ্য মেজর পার্ট ফর এনি জব, ঠিক আছে? আপনার ইন্টারভিউ ফার্স্টে আপনাকে ইমপ্রেশন রেডি করে দিবে when you have a communication skills, তাই না? তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। দেখেন এখানে কি লিখছে, গুড স্যালারি প্যাকেজেস ফর হাইলি ডিজার্ভিং ক্যান্ডিডেটস। তার মানে কি, আপনারা কি মনে করেন ওরা 20,000 30,000 টাকা দিয়ে আপনাকে নিবে? আপনাকে অ্যাটলিস্ট 60,000 এর নিচে ওরা স্যালারি দিবে না, বুঝতে পারছেন? এমপ্লয়ি বেনিফিটস আছে তার উপর। এমপ্লয়ি বেনিফিটস কি, সেবা ডট XYZ তাদের নিজস্ব গাড়ি আছে, আপনাদেরকে তাদের গাড়িতে করে নিয়ে আসা যাওয়া করবে। উইকলি 2 holidays, lunch facility fully subsidized, salary review yearly, festival bonus। তার মানে আপনি কি সেলস কমিশন পর্যন্ত পাবেন ওদের কাছ থেকে, তাই না? তো দিস ইজ হোয়াট, আমি আপনাদের পুরো সিলেবাসটা এমন ভাবে সিলেবাসটা গড়ে দিছি আপনাকে যেন অন্য কোথাও যেন কোর্স করতে না হয়, বুঝতে পারছেন? অন্য কোথাও যেন যেতে না হয়। জাস্ট এখান থেকে একটু কি এই গোল ওরিয়েন্টেড জন্য হন, আপনারা একটু কি পেশেন্ট এন্ড মাস্ট বি এ গোল ওরিয়েন্টেড পারসন, ঠিক আছে? আপনার যদি গোল ওরিয়েন্টেড পারসন না হন তাহলে কিন্তু আপনারা পারবেন না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। অনেকের নানা ধরনের প্রবলেম থাকতে পারে যে আমার একটা জায়গায় দাওয়াত আসছে, আমার ভাইয়ের জন্মদিন আছে, তার বাসা তো এই কুমিল্লায়, আমি এখন ঢাকায় আছি, আমাকে শুক্রবার দিন যেতে হবে। না, আপনি শুক্রবার দিন যেতে পারবেন, ঠিক আছে, বাট ক্লাসটা যে মিস হয়ে গেল, এই জন্মদিন আপনার প্রত্যেক বছরই জন্মদিন হবে, একটার পর একটা জন্মদিন আসবে। সে আজকে 22 বছর, সে পরের দিন 23 বছর হয়ে যাবে। জন্মদিন কিন্তু পরের 23 বছরে আপনি পালন করতে পারলেন, বাট এই কোর্সটা আপনি রেকর্ড দেখে ওইভাবে আপনি ক্লাসটা ইউটিলাইজ করতে পারবেন না, লাইভ ক্লাসে যেভাবে বুঝবেন, বুঝতে পারছেন? তো দিস ইজ হোয়াট প্রবলেম। তানভীর আহসান তন্তু ভাই, একটু যদি বলেন। ভাইয়া, আমার আসলে জব রিলেটেড একটা কোয়েরি ছিল, আর সেটা হলো যে অ্যাবাউট মার্কেট রিসার্চ। ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ ফেস করেছি গতকালকে এশিয়ান পেইন্টের। ওদের আপনার শ্রীলঙ্কা থেকে ওদের ইন্টারভিউটা কন্ডাক্ট হয়। তো ওইখানে আমাকে একটা কোশ্চেন করেছে, বাট যেহেতু আমার ওরকম স্কিলস নাই, আমি আসলে অ্যান্সার করতে পারি না, এই কারণে আপনাকে জিজ্ঞেস করা। কোশ্চেনটা হলো যে, ফর এক্সাম্পল আমি একটা পেইন্ট কোম্পানিতে আছি, এখন তারা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছে, কিভাবে আমি আসলে মার্কেট রিসার্চটা করব, কিভাবে আমি আসলে ডেটা কালেক্টটা করব। তো আমি আসলে অ্যান্সার করেছি যে আমি আমার ইনহাউস যে ডেটাগুলো রয়েছে বা আমার টিমে যেই এক্সিস্টিং ডেটাগুলো রয়েছে রিগার্ডিং, অথবা মার্কেটে অন্যান্য যারা ভেন্ডর আছে বা যারা কোম্পানি আছে তাদের যেই প্রোডাক্টগুলো অলরেডি মার্কেটে রান রয়েছে, মানে অনবোর্ড রয়েছে, ওগুলোর উপরে এবং তাদের সেলের ব্যাপারে আমি রিসার্চের কথা বলেছি। বাট আমার কোশ্চেনটা হলো যে আর কি কোনো ওয়ে আছে যে আমি তাদের, ফর এক্সাম্পল আমি একটা পেইন্ট কোম্পানিতে আছি, আমি অন্য একটা কোম্পানি বা অন্য একটা বিগ জায়ান্ট কোম্পানির ডেটা আমি কিভাবে কালেক্ট করতে পারি? আপনি কি এক্স্যাক্টলি এভাবে বলছেন নাকি আরেকটু সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে বলেছেন? আরেকটু মানে অর্গানাইজ করে বলার চেষ্টা করেছি। আপনাকে এই জায়গাতে এভাবে বলা উচিত ছিল যে there is must be follow some rules for this any new product launch, ঠিক আছে? The first rules is to market research. How can we do market research? We can do it by
by analyzing the opponents, by analyzing the other companies product, ঠিক আছে, the same categories product, then for their prices they তারা ওই প্রাইস গুলো কত রাখে, তাদের প্রাইসটা কতটুকু স্ট্যান্ডার্ড আছে, ওই প্রাইস অনুযায়ী যদি আমি মার্কেটে আমার প্রাইসটা রাখি তাহলে কি আমার কতটুকু প্রফিট আসতেছে, কতটুকু লাভ আসতেছে, এই জিনিসটা ফাইন্ড আউট করা, ঠিক আছে। দেন ওইখান থেকে আমার প্রোডাক্টের যে ইয়াটা, যে এটা কি বলে, যে আমি আমার মাথায় ঢুকতেছে না, এটা হলো যে প্রোডাক্টটা তৈরি করার জন্য যে অ্যামাউন্টটা লাগে ওই কস্টটা কত, তারপরে আমার সেলিং কস্টটা কত হবে, আমার এখান থেকে প্রফিট কত হবে, আর এর ভিতরে আরেকটু আছে ডিস্ট্রিবিউটর, তাই না? জি জি, ডিস্ট্রিবিউটরের একটা বিষয় আছে। তো আপনি যখন যে আপনার পেইন্ট হিসেবে যে আপনি গ্রিন কালারের একটা পেইন্ট নিয়ে আসছেন, যেটা 1.5 লিটার বা ওই ধরনের কিছু, সে ওই এসকিউ প্রোডাক্টটা যখন নিয়ে আসবেন, ওটা সে ধরেন যে অন্য একটা মার্কেটে বা এশিয়ান পেইন্টার এখন কত বিক্রি করবে এটা যদি অ্যানালাইসিস করে, অন্য আরেকটা কোম্পানি যেমন বার্জার, তারা ধরেন যে 30 টাকা করে বিক্রি করতেছে, আপনি এজ এ নতুন প্রোডাক্ট হিসেবে আপনি এটাকে কিভাবে ইয়ে করবেন, বা তার আগে ওই যে 30 টাকা বিক্রি করতেছে এর ভিতর তার প্রোডাক্টের কস্ট কত, এই জিনিসটাকে ওইখান থেকে জানতে হবে। দেন সে ডিস্ট্রিবিউশন সেলে কত করে বিক্রি করতেছে এই জিনিসটা জানতে হবে। দেন কাস্টমারের কাছে কত যাচ্ছে এই জিনিসটা বিক্রি করতে হবে, জানতে হবে। অ্যাকচুয়ালি এই জায়গায় কয়েকটা বিষয় আছে, 3টা বিষয় আছে। যে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আমার ধরেন যে প্রোডাক্টের কস্ট হলো যে 20 টাকা, দেন সেকেন্ডে আমি আসি আমার ডিস্ট্রিবিউশনে, আমি যখন এটাকে দিব তাহলে এটা কি 30 টাকায় দিব নাকি 25 টাকায় দিব। আমি যে 25 টাকা দিই, ডিস্ট্রিবিউটর এটা 30 টাকায় বিক্রি করবে, তাহলে ডিস্ট্রিবিউটরদের লাভ আছে 5 টাকা। তো আমার লাভ হচ্ছে কত, আমার লাভ আছে এখানে 5 টাকা, আমার লাভ আছে এখানে 5 টাকা। আমি যদি এটা 25 টাকায় দিই ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে, তো আমার কি প্রফিট হচ্ছে নাকি বার্ন হচ্ছে, আমাকে এইভাবে অ্যাকচুয়ালি অ্যানালাইসিস গুলো করতে হবে। দেন প্রোডাক্টটাকে লঞ্চ করা, প্রোডাক্টটাকে যখন আমি লঞ্চ করতে চাই তখন আমার এজ এ এশিয়ান পেন্টার, তারা কিন্তু এশিয়ান পেন্টার বা ওই ধরনের যে গ্রুপ গুলো আছে তারা কিন্তু ডিস্ট্রিবিউটরদের উপর প্রচুর ইয়ে করতে হয়, রিলাই হয়ে থাকতে হয়। ডিস্ট্রিবিউটর কিরকম, B2B ডিস্ট্রিবিউটর আছে, D2C ডিস্ট্রিবিউটর আছে, তাই না? আপনারা যারা মার্কেটের এই ফাইন্যান্সের বা মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এই জিনিসগুলো জানেন। D2C মানে কি, ডিরেক্ট টু কাস্টমার, বিজনেস টু কাস্টমার, B2B বিজনেস টু বিজনেস। হ্যাঁ, B2B হলো যে বিজনেস টু বিজনেস, আর B2C হলো যে বিজনেস টু কাস্টমার। B2B মানে কি, বিজনেস টু বিজনেস মানে কি, আপনি এখন এই কোম্পানিতে আছেন, আপনি এজ এ রিজিওনাল সেলস ম্যানেজার, আপনি এখন একটা কোম্পানি বা ধরেন যে নটরডেম ইউনিভার্সিটি একটা বিল্ডিং করতেছে, ওই বিল্ডিং এ একটা পেইন্ট লাগবে যেটা আপনার ক্যাটাগরির পেইন্টটা লাগবে, তখন আপনি ডিরেক্টলি ওর সাথে আপনি কানেক্ট করে আপনি ওর কাছে বিক্রি করতেছেন। দিস ইজ হোয়াট বিজনেস আমরা বলতে পারি, বা ওটা B2C, ওটা অ্যাকচুয়ালি B2C। B2B হলো যে বিজনেস টু বিজনেস, মানে এটা হতে পারে ডিস্ট্রিবিউটরও এরকম হতে পারে আর কি, ডিস্ট্রিবিউটরের কাছে বিজনেস থেকে যেটা ডিস্ট্রিবিউটরের কাছে যায় সেটা হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি ওইটা হলো যে B2B। তো এই জিনিসগুলো নিয়ে আপনি যখন বলবেন না, আপনি যখন এই টার্মগুলো ব্যবহার করতেন তাহলে ওরা সবচেয়ে বেশি খুশি হতো। D2C, B2B, ঠিক আছে। তারপর কস্ট প্রাইস, সেলিং প্রাইস, ডিস্ট্রিবিউটর ডিলারশিপ প্রাইস, এগুলো নিয়ে যখন কথা বলতেন না, আপনার অ্যানালাইসিস নিয়ে কথা বলার দরকার না, ওই স্টেপ গুলো যখন বলতেন তখন এরা নিশ্চিত বুঝতে পারতো যে আপনি মার্কেট নিয়ে অনেক বেশি আপনার ধারণা আছে। যেমন আমি কিন্তু সিএসসি ব্যাকগ্রাউন্ডের, আমাকে মার্কেট নিয়ে জানা দরকার আছে, বা আমি এই জিনিসগুলো জানছি কি জন্য, কারণ এগুলো প্রয়োজন আছে, বুঝতে পারছেন? আপনাকে বিজনেস করতে গেলে এই জিনিসগুলো প্রয়োজন আছে। তো আপনি যখন এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন না, তখন ওরা অলরেডি আপনার জন্য ফ্যাসিনেটেড হয়ে থাকবে আপনাকে নেওয়ার জন্য। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার আমার কথাটা? জি ভাই, বুঝতে পেরেছি ভাই। আমিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, যে কারণে আসলে আমার এই বিজনেস সম্পর্কে ওভাবে আইডিয়া নাই তো। আর ওরা আমাকে আগে থেকে জানায়ও নাই, ওরা আমাকে ডিরেক্ট শ্রীলঙ্কা থেকে ডিরেক্ট কল করেছে আর কি, ডিরেক্ট ফোনে, যে কারণে আসলে আমি ওভাবে আর কি প্রিপেয়ার করতে পারিনি। যেমন এবিটটা নিয়ে জানতে হবে, তাই না? এবিটটা নিয়ে আপনারা অনেকে বাংলাদেশে অনেকেই জানে না, যেমন বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এবিটটা সম্পর্কে জানে না, ঠিক আছে? তো এই ধরনের বিষয় আছে যেগুলো খুব টার্ম গুলো এখন বাংলাদেশের বিজনেসটা যে গ্রো করতেছে না, বড় বড় বিজনেস গুলোতে এই টার্ম গুলো ব্যবহার করা হয়। আপনি যখন এবিটটা নিয়ে কথা বলতেন, যে তারপরে এই টার্ম গুলো নিয়ে যখন কথা বলতেন না, তখন ওরা আপনার ওই অ্যানালাইসিস নিয়ে ওরা মানে ওইদিকে মাথায় কামাইতো না, বুঝতে পারছেন? আপনাকে ওরা নিয়েই নিত, কারণ আপনাকে জানে যে আপনাকে ওরা ইউটিলাইজ করতে পারবে যেভাবে হোক, মার্কেটিং এর মাধ্যমে ইউটিলাইজ করতে পারবে, না হলে ওই কি বলে আপনাকে ইন হাউস মানে ফিল্ড ওয়ার্কে না গিয়ে কর্পোরেট ভাবে আপনাকে ইউটিলাইজ করতে পারবে। তারা জানে যে আপনাকে কিভাবে ইউটিলাইজ করতে পারবে যদি আপনি ওই টার্মগুলো একটু ওনাদেরকে যদি বলতেন,
বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, আমার এই জায়গাটাতেই আসলে ইয়ে ছিল, ড্রব্যাক ছিল। বাট ওদের সাথে আমার মোটামুটি আধা ঘন্টা কনভারসেশন হয়েছে, মানে প্রবাবলি আমার যে রিপোর্টিং হওয়ার কথা উনি ইন্টারভিউ নিয়েছে আর কি, এইচআর আচ্ছা থেকে উনার সাথে কন্ডাক্ট মানে কথা হয়েছে আর কি 30 মিনিটের মতো। তো মোটামুটি ওনারা ইনিশিয়ালি আমাকে সিলেক্ট করছে, তো এরপরে আর কি বললো যে ওনাদের ডিরেক্টরের সাথে একটা সেকেন্ড ফেজে ইন্টারভিউ ফেস করতে হবে। তো ওইটার এখন আপডেট দেয়নি আমাকে। আর আরেকটা ব্যাপারে ভাই আসলে কথা বলতে চাই, সেটা হলো যে আমি কয়েকটা সার্কুলার দেখেছি রিসেন্টলি এবং কয়েক জায়গায় আমি অ্যাপ্লাইও করেছি। জি আমি এই কোর্সটাতে এনরোল হওয়ার আগে আসলে কয়েকটাতে অ্যাপ্লাইও করেছিলাম। ওরা আমাকে পিবিআই বা এক্সেল প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ওরা আমাকে ইনভাইট করে। তো আচ্ছা। আমার যেই ইনিশিয়াল যে এক্সেল প্রফিসিয়েন্সি রয়েছে ওভাবে আমি আসলে চেষ্টা করেছি, বাট আমি যে চ্যালেঞ্জটা ফেস করেছি সেটা হলো যে ওদের কোশ্চেনটা একটু ট্রিকি, লাইক ওদের কোশ্চেনটা বোঝাটা অনেক চ্যালেঞ্জিং, লাইক ওরা আসলে কি চাচ্ছে। আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, দেখেন আপনার কমন পড়ে কিনা, ঠিক আছে? চার্ন রেট অ্যানালাইসিস করতে বলে, তাই না? জি খুবই জি জি common। ভাই, জি ভাই। যেমন এখন পাওয়ার বিআই এর হয়ে একটা যায়। প্রফিসিয়েন্সি টেস্ট আমি ইয়ে দেখলাম যে ওরা ফার্স্টে আমাকে মডেল ক্রিয়েট করতে বলছে, যেটা স্ক্রিনশট ওদেরকে সাবমিট করতে হবে। তো আমার আসলে অনেক রিসার্চ করতে হয়েছে এটা বোঝার জন্য যে আসলে মডেলটা কি জিনিস। তো সেই ক্ষেত্রে ভাই আমার কোশ্চেনটা হলো যে এই সমস্ত প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আমি যদি কোনো প্রবলেম ফেস করি ইন কোর্সে থাকা অবস্থায়, সেক্ষেত্রে কি আপনার থেকে সাপোর্টটা পাবো কিনা, বা আপনি যদি একটু। আমি আপনাকে সর্বাত্মক সাপোর্ট করব। জি, জি, আমি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আরেকটা জিনিস একটু বলে রাখি, যে জি আমার যে পাওয়ার বিআই যে সিলেবাসের সেকেন্ড প্রজেক্টটা পুরোপুরি ইন্টারভিউ ওরিয়েন্টেড। ইন্টারভিউতে আচ্ছা যত ধরনের কোশ্চেন আছে ওই একটা প্রজেক্টের ভিতরে সব আছে, ঠিক আছে? কি চার্ন রিটেনশন রেট অ্যানালাইসিস করবেন, তার জন্য আপনি কি নিউ কাস্টমারকে ফাইন্ড আউট করতে হবে, তাই না? তারপরে আপনি হ্যাঁ কি ফাইন্ড আউট করতে হবে, তারপরে এই প্রিভিয়াস কাস্টমারদেরকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, আর তারপর আপনি ওই যে লাস্ট আপনার কোর্স শুরু হওয়ার আগে যে পাওয়ার বিআই এর ও একটা সেশন করেছিলেন ফ্রি, ওটা আমি আবার নিজে নিজে প্র্যাকটিস করেছি। ওইখানে আপনি যে ফোরকাস্ট দেখিয়েছিলেন, হ্যাঁ, এটা ওরা আবার খুব গুরুত্ব দেয় যে ফর টেকিং হ্যাঁ, অ্যাডভান্স ডিসিশন। এখন অনেকে মনে করে যে চার্ন রেটই তো বলছে, জাস্ট পার্সেন্টেজ আকারিতে হবে, কোনো একটা এভারেজই হবে না। চার্ন রেট বাইর করা এত সোজা না, ঠিক আছে? দেখে মনে হয় দুইটা ওয়ার্ড, ঠিক আছে, দেখে মনে হয় যে অনেক সোজা, তাই না? কিন্তু এটা এটা বের করতে অনেক ঘাম ছুটে যায়, ঠিক আছে? তো ওরা এভাবেই দেয় আসলে, কিন্তু বাট যারা বানায় কোয়েশনটা তারা নিজেরাই আসলে জানে না, ঠিক আছে? চার্ন রেটটা মানে আপনি রিয়েল লাইফে যদি করতে চান, নিজে নিজে প্র্যাকটিস করলে আপনি হয়তো আধা ঘন্টার ভিতরে পারবেন। উইদাউট প্র্যাকটিস আপনার 1 ঘন্টা 2 ঘন্টা কি, এটা 3-4 ঘন্টাও লাগতে পারে, বেসড অন দি ডেটা আর কি, ডেটা সেটের উপর, ঠিক আছে? আর ডেটা মডেলিং কি, ডেটা মডেলিং হলো যে মাল্টিপল শিটস, দেয়ার আর মাল্টিপল এক্সেল শিটস, উই হ্যাভ টু কানেক্ট ইচ শিটস, মানে একটা শিট আরেকটা শিটের সাথে কানেকশন করা আর কি, যদি ওদের ভিতর কোনো রিলেশন থাকে, দেন ফাইন্ড আচ্ছা আউট দি ইনসাইটস। দিস আর দি অ্যাকচুয়ালি ডেটা মডেলিং। যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে বা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তারা জানবে আরডিবিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা ওখানে যে একটা টেবিলের সাথে একটা টেবিলে যে কানেকশন করি ফরেন কি প্রাইমারি কি এর সাথে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি পাওয়ার বিয়ে আসে। তো আমি আপনাদেরকে এসকিউএলটা কি জন্য আগে শিখাচ্ছি, এটা একটা কারণ আছে। কারণটা হলো যে এখানে ম্যাক্সিমাম এখানে যারা আছেন তাদের ড্রিম আছে যে বাইরের দেশে যে রিমোট জব করবে। তো রিমোট জবে যখন ইন্টারভিউ গুলো হয়, দেয়ার আর 3 ফেজ ইন্টারভিউ। ফার্স্ট ফেজ হলো যে এইচআর আপনাকে কল করবে, আপনার নথিপত্র জানার চেষ্টা করবে যে আপনি কি রকম, আপনি করতে চান কি চান না, হ্যাঁ, আপনি আসলে কি পারবেন কি পারবেন না, আপনার সিভিটা দেখে ভালো লাগছে, আপনাকে অনেকভাবে সে আপনাকে মধু দিবে, ঠিক আছে? তো ওই মধুটা আপনি পান করেন কিনা ওইটা সে চেক করবে, ঠিক আছে? তো আপনি যদি ওই মধুটা পান করেন তাহলে সেকেন্ড ফেজে নিয়ে যাবে আপনাকে। সেকেন্ড ফেজে কে থাকবে? টেকনিক্যাল এক্সপার্টিস থাকবে। রিমোট জবের ক্ষেত্রে টেকনিক্যাল এক্সপার্টিসরা সবাই সবাই জানে যে পাওয়ার বিআই যে কেউ পারবে, সবাই এটাই ধরে নেয়, পাইথনও যে কেউ পারবে এটা সবাই ধরে নেয়, বাট এসকিউএলটা সবাই পারবে না, এটা সবাই, এটা ওরা মনে করে আর কি, মনে প্রাণে বিশ্বাস করে। তো ওরা ওইভাবে কোয়েশনটা করে এসকিউএল দিয়ে। তো সেকেন্ড ফেজে আপনাকে এসকিউএল ফেস করতেই হবে রিমোট জবের ক্ষেত্রে। তো তারপর অনেক জায়গায় পাওয়ার বিআই কে নেয়, তখন আপনাকে হয়তো পাওয়ার বিআই রিয়েল লাইফে আপনি কি কি কাজ করছেন এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে হবে, তখন টেকনিক্যাল মানে ইয়া হয় না। তো সেকেন্ড ফেজে আপনি যখন ওই এসকিউএল এর ওইটা যদি ভালো মতো করতে পারেন, তাহলে আপনাকে থার্ড ফেজে ডিরেক্টলি স্টেক হোল্ডারদের সাথে মিটিং করাতে হবে, তারপর আপনার স্যালারি নেগোসিয়েশন হয়ে আপনার জবটা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সেকেন্ড ফেজ যেটা টেকনিক্যাল ইন্টারভিউটা, আপনাদের আবার ভয় পাওয়ার কিছু নাই, কারণ টেকনিক্যাল ইন্টারভিউতে যে এক্সপার্টিস সেও আপনাকে হেল্প করবে। সে ধরেন যে আপনি কোনো একটা জায়গায় পারতেছেন না, ঠিক আছে, কোনো একটা জায়গায় ভুলে গেছেন সামহাউ, সে আপনাকে ওই ওয়ার্ডটা বলে দিবে। আপনাকে এমন না যে আপনাকে একবার বসে রাখলো, আপনি আধা ঘন্টা ধরে করতেছেন পারতেছেন না, সে গাড়ি হা করে তাকায় আছে, না এরকম না, বুঝতে পারছেন?
টেকনিক্যাল এক্সপার্টিস যারা ওখানে বসে থাকে, যারা আপনাকে কোশ্চেনটা করতেছে, তারা আপনাকে ধরাই দিবে, ঠিক আছে। ইভেন আপনি যদি নাও পারেন ওই জিনিসটা, আপনাকে বলে দিবে এটার আনসারটা কি, যেন আপনি ওখান থেকে কিছু নলেজ যেন গেইন করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? দিস ইজ হোয়াট হ্যাপেন ইন দি রিয়েল লাইফ ইন দি ডেটা অ্যানালিস্ট অর বিজনেস অ্যানালিস্ট জবস ফর দি রিমোট ওয়ার্কস, ঠিক আছে। রিমোটলি আপনি যখন কাজ করবেন এই টাইপের গুলোতে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো ফেস করবেন। তো দেখেন বাংলাদেশের ক্ষেত্রে এই যে জব দেখতে পাচ্ছেন, পাইথন, এসকিউএল, পাওয়ার বিআই, তিনোটাই আপনাকে খুব স্ট্রংলি জানতে হবে আপনার, ঠিক আছে। কোনটাকে ফেলে আপনি করতে পারবেন না। আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন, আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের হন, ডাজন্ট ম্যাটার। আপনি ইভেন এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের হন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আপনাকে ওইটা জানতে হবে। দেন আসি আমরা হলো যে রিমোট ওয়ার্কসে একটু ফ্লেক্সিবিলিটি আছে। আপনি যদি এসকিউএল পারেন, আপনি এসকিউএল নিয়ে আপনি কাজ করার সুযোগ পাবেন। বাট বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের লোকেরা কম টাকা একটু বেশি জিনিস পাওয়ার চেষ্টা করে সবসময়, ঠিক আছে। সো স্বাভাবিকভাবে আপনাকে সবগুলো একটু জানতে হবে। বেশি বাংলাদেশের জব পাওয়া কঠিন, বুঝতে পারছেন। রিমোট ওয়ার্কসে জব পাওয়া সোজা যদি আপনি একটু প্রসিডিউর গুলো ফলো করেন, ঠিক আছে। দেন আমরা একটু আসি যে বাংলাদেশে আর কোনো জব আছে কিনা, যেটা ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট। এটা কিভাবে বলি, এই জিনিসটা আমাদের জন্য না, বাট এখানে কেপিআই আছে, অ্যানালাইজিং কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এই জিনিসটা আমরা দেখবো। পাওয়ার বিআই, এই যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এই জিনিসগুলো আমরা দেখবো, আমাদের এখানে আছে। ডেটা অ্যানালিস্ট, সিআরএম, এই যে সিআরএমটা দেখি, দেখেন জোহো একটা ফ্রি একটা সিআরএম সফটওয়্যার, ঠিক আছে। আপনারা যে কেউ চাইলে এটা জোহো সফটওয়্যারটা চেক করতে পারেন, একটু প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। ওইটা হলো যে আপনারা এই সিআরএম এর ফ্রন্ট ভিউটা কিরকম হয় আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। বাট ভিতরে কি হচ্ছে, এসকিউএল দিয়ে কি হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে এই যে এসকিউএল পারতে হবে। তো এটা কিন্তু বাংলাদেশের যদিও হয়, বাট এটা কিন্তু ওরা মনে হয় বাইরের দেশের কাজ করে, ঠিক আছে। তো সিআরএম ম্যাক্সিমামই সিআরএম রিলেটেড যে জবগুলো হয়, ডাটা অ্যানালিস্ট, সিআরএম টাইপের, এগুলো বাইরের দেশের জন্য হয়, বাংলাদেশের জন্য খুব কমই হয়, ঠিক আছে। তো এই যে ডাটা মডেলিং এর কথা বলছে, ডাটা কোয়ালিটির কথা বলছে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখেন, একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে কি বলছে, দেখছেন রিকোয়ারমেন্ট দেখেন, ব্যাচেলর ডিগ্রি ডাটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ও রিলেটেড ফিল্ড। তার মানে কি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, বিবিএ ব্যাকগ্রাউন্ডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন, ঠিক আছে। এটার জন্য আপনাদের অর এ রিলেটেড ফিল্ড বলছে, ঠিক আছে। তো এখানে দেখেন পাইথন আর পারতে হবে, পাইথন পারলে ভালো। আর এ প্লাস বলছে, মানে এ প্লাস। যদি আপনি এখান থেকে যে কোনো একটা পারেন, আপনার জন্য এটা প্লাস হবে। তার মানে কি আপনার পাইথনটা আপনি পেরে যাচ্ছেন, এখান থেকে শিখে যাচ্ছেন। এই তো ধৈর্য ধরে শিখলেই বা কি হয়, তাই না? এক্সেল এন্ড এসকিউএল, বুঝতে পারতেছেন। আপনাদেরকে ওইটা ফিল্ড ওয়ার্কে গিয়ে এক্সেল দিয়ে কাজ করতে হবে, এটাকে পরবর্তীতে এসকিউএল এ এটাকে কনভার্ট করতে হবে ডেটা থেকে, ঠিক আছে, এরকম আর কি। বুঝতে পারতেছেন বিষয়গুলো? যখন একটু অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। এই যে দেখেন এক্সপিরিয়েন্স উইথ ডাটা ভিজুয়ালাইজেশন, পাওয়ার বিআই, কি চায় নাই, এটা যেহেতু বাংলাদেশের, সেজন্য সব কিছু চায় রাখছে, ঠিক আছে। যেমন এই যে এরা বলছে, ঠিক আছে, এই যে এরা বাইরের দেশে কাজ করে, মর্নিং শিফট, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড টাইম, রিমোট ওয়ার্ক অপশনস। আমি কিভাবে বুঝলাম যে এটা, কারণ এলো সিআরএম। বাংলাদেশের সিআরএম নিয়ে খুব কম কাজ করা হয়, বিশেষ করে বাংলাদেশের যে অর্গানাইজেশন গুলো আছে, এনজিওরা সিআরএম নিয়ে কাজ করে থাকে, বাট সেলস ফোর্স এর কাজ আছে বাংলাদেশে, বাট জোহো নিয়ে খুব কমই কাজ করে। তো যখনই আমি জোহো দেখছি এবং সিআরএম দেখছি, তো আমার কাছে মনে হয়েছে এটা বাইরের দেশে, ঠিক আছে। সো এরকম আর কি বিষয়টা। তো আপনারা ডিমোটিভেট হওয়ার আমি কিছু দেখতেছি না, বাট আমি রেদার দেন আমার কাছে মনে হচ্ছে আপনাদের স্যাক্রিফাইস করাটা একটু শেখা উচিত, ঠিক আছে। আপনারা একটা বছরই তো স্যাক্রিফাইস করবেন, তাই না? একটা বছরই তো স্যাক্রিফাইস করবেন। তো এই একটা বছর স্যাক্রিফাইস করলে তো দুনিয়া উল্টে যাবে না, তাই না? অথবা নতুন সরকার আসবে, ঠিক আছে, বাট আপনার স্কিলটাও তো আসবে তার সাথে। তো একটু ধৈর্য ধরে আমার কাছে মনে হয় যে আপনাদের ক্লাসগুলো করা উচিত, ঠিক আছে। আমি আর কি বলবো আপনাদেরকে। দাদা আমার একটা কোশ্চেন ছিল, জি। আই ডোন্ট নো আসলে এটা একটু সিলি শোনাবে কিনা। সেটা হচ্ছে সাপোজ আমরা যখন পাইথনটা শিখে যাই, তো পাইথন শিখে যাওয়ার পরে কি আমরা ওই যে রিমোট জবের জন্য কি বাইরে যেগুলো পাইথন বেসড ওই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবো? মানে আমরা কি অ্যাপ্লাই হ্যাঁ করতে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন আপনি যদি ফ্রিল্যান্স দিয়ে শুরু করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং নিয়েও আপনি ফাইবারে গিগ প্রোফাইল বানানো স্টার্ট করে দিতে পারেন। ছোট্ট ছোট্ট করে স্টেপ গুলো নেন না, অসুবিধা কই, তাই না? ছোট্ট ছোট্ট করে স্টেপ গুলো নেন, আপনার চেষ্টা করেন, আপনাদের অবশ্যই হবে। বাট আপনি চেষ্টাই যদি না করেন, আমি আজকে শুরু করব, কালকে শুরু করব, আমি আজকে ক্লাস করলাম না, পরের দিন ক্লাস করব, এই জিনিসটা কিন্তু হলে অসুবিধা হবে। এটা আমি আপনাদেরকে রিয়েল লাইফের এক্সাম্পল থেকে বলতেছি, ঠিক আছে।
আমরা যে কোনো জায়গায় যে কোনো লাইভ ক্লাস করেন না কেন, সব টিচারই মনে হয় সেম কমন কোয়েশনই বলবে, ঠিক আছে, যে আপনার লাইভ ক্লাস গুলো লাইভ ভাবে শিখেন, আপনার রেকর্ডিং যেন না শিখেন, ঠিক আছে। আপনাদের কাছে আজকের হয়তো বিষয়গুলো একটু হার্শ বলে মনে হইতে পারে, তাই না? বাট আমি এই জিনিসগুলো আপনাদেরকে বলতেছি এই কারণে যে আমার এখানে অনেকেই আছেন যে আসলে রিকোয়েস্ট করতেছেন, ঠিক আছে। বাট আমি কি করব? আমার কিছু করার আছে এই জায়গায় বলেন? আমি আপনাদেরকে, আমার তো এই জায়গায় কোনো হাত নাই, আমি ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটু চেষ্টা করেন যে কিছু একটু এই কি বলবো, যে একটু স্যাক্রিফাইস করেন নিজেদের, ঠিক আছে। ওই স্যাক্রিফাইসে আপনার কিছু হবে না, পারলে আরো লাভ হবে, ঠিক আছে। অনেকে অনেক কিছু বলবে। আপনি আমার যে লাইফ স্টাইল দেখলে ভয়ঙ্কর রকমের ভয় লাগবে, আপনার মানে ডিমোটিভেট হয়ে যাবেন, ঠিক আছে। আমার লাইফ স্টাইল আমি সেজন্য কাউকে বলিও না, ঠিক আছে। তো আমার লাইফ স্টাইল আপনাদের ফলো করার দরকার নেই, ঠিক আছে। বাট আপনি আপনার লাইফ স্টাইলটাকে একটু সুন্দর করার জন্য, একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, বেটার এই স্যালারি পাওয়ার জন্য, বেটার 6 ফিগার 7 ফিগার স্যালারি পাওয়ার জন্য একটু চেষ্টাটা একটু করেন না। স্টার্টিংটা হয়তো 5 ফিগারে হয়ে যাবে, বাট পরবর্তীতে 6 ফিগার 7 ফিগারেও যেতে পারেন। নর্মালি এখন জানেন আপনারা যে বিবিএ পরে একজন দারোয়ান করতে, এই বিবিএ পরে একজন দারোয়ান হচ্ছে, ওই দারোয়ান এই যে সরকারি জবগুলোতে, এই যে চাকর, এই ধরনের জবে অ্যাপ্লাই করতেছে বিবিএ পরে, ইয়ে পরে, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে। বুঝতে পারতেছেন আপনি কি ধরনের জবের কম্পিটিশন? ওরা 10,000 টাকা 14,000 টাকা স্যালারিতেও জব করতে চাচ্ছে। কেন করতে চাচ্ছে? বাট আপনি যদি এই স্কিলটা পারেন, আপনার তো এতটুকু করতে হচ্ছে না, জাস্ট একটু এখানে একটু পরিশ্রমটা দিতে হচ্ছে। পরবর্তীতে আপনি যদি ডেটা অ্যানালিস্ট হিসেবে কোথাও যান, আপনার স্যালারি কি 30-এর নিচে হবে? কখনো কি হবে বলেন? কখনো 30-এর নিচে কল্পনা হবে না। আপনি হয়তো প্রবেশন পিরিয়ড আছে, এটা সবার ক্ষেত্রে প্রবেশন পিরিয়ড হয়, 25,000 প্রবেশন পিরিয়ড থাকতেই পারে স্বাভাবিকভাবে। প্রবেশন পিরিয়ড তো 6 মাস পরে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটা আপনারা আপনারা সবসময় আরেকটা জিনিস মনে করেন যে না আমি আসছি, আমি 30,000 টাকার জব করবো, ঠিক আছে। এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে খাটে না, ঠিক আছে। আপনাকে অনেক সময় প্রবেশন পিরিয়ড। জি দাদা, একটা কোশ্চেন ছিল। জি আর একটা জিনিস দেখেছি, আমাদের দেশের দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় জবের ক্ষেত্রে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে এজ। দেখা গেছে যে যদি কারো এক্সপিরিয়েন্স চেয়ে বসে থাকে 5 থেকে 10 বছর, মানে আমাদের দেশে আর মনে হয় না 5 থেকে 10 বছর নিয়ে মার্কেটে কেউ থাকে। যারা থাকে তারা আর অন্তত জব খোঁজে না, জবই জি। তাদেরকে যারা জব খোঁজে তারা 5 থেকে 10 বছর এক্সপিরিয়েন্স ছাড়াই থাকে ম্যাক্সিমাম। আমি একজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আর কি, ট্যালেন্ট সেন্ট্রিকের একজন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ওই ভাই বলতেছিল যে ওনারা আসলে এই জিনিসটা করে আসলে যারা ফ্রেশার, যাদের কোনো স্কিল নাই, তারা যেন অ্যাপ্লাই করা থেকে বিরত থাকে, বুঝতে পারছে? তাদেরকে যেন ডিমোটিভেট করা হয়, বুঝতে পারছে? এটা থাকে, আমি জব সার্চ করতে গেলে ম্যাক্সিমাম টাইমে সব জায়গায় দেখি 5 থেকে 10 বছর, মানে এটা আমি বুঝি না। এটা একটা মানে ইন্ডাস্ট্রি, মানে এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে 5 থেকে 10 বছর ছাড়া কোনো এক্সপিরিয়েন্স। অনেকে তো আছে যে এক্সপিরিয়েন্স ছাড়া মানুষও থাকে, অত আমি স্কিল ডেভেলপ করছি। আপনি অ্যাপ্লাই করবেন ওইগুলোতে, ঠিক আছে, ওইগুলোতে। আবার কিছু আছে দেখলাম যে এজ, যে নট মোর দেন 30 ইয়ার্স। এখন আমি যদি এক্সপার্ট হই, আমার তো তার এক্সপার্ট এজটা দেখবে। আমাকে যদি এজ দেখে বলা যাবে আপনি 30 বছর আপনাকে আমার প্রয়োজন, তাহলে তো হলো না। ডাটা অ্যানালিস্টের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমই চাই, নট মোর দেন 30। দাদা, আমি দেশি জবের কথা বাদ দিলাম, বিদেশি জবের ক্ষেত্রে এজটাকে তারা কতটা প্রায়োরিটি দেয় আপনার কাছে কি মনে হয়? বিদেশি জবের ক্ষেত্রে এজ এর কথা উল্লেখই থাকে না, ইভেন ডিগ্রির কথা উল্লেখ থাকে না। ওরা জাস্ট বলে যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, মানে ওই ধরনের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা ওই ধরনের, ঠিক আছে, এই ধরনের। আমি ভাইয়া সরি আমি একটু ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমি অনেক মানে একদম ম্যাক্সিমাম 90% জায়গায় দেখলাম ওরা হচ্ছে আপনার ডিগ্রিটাই মেনশন করে দেয় না, তারা বেসিক্যালি স্কিলটা খুঁজে। তারা বলে যে সেন্ড সিভি ইন দিস ইমেল if you have experience about the 2 years or 2 years plus related with these tools like Python, SQL or XPlus, eto, or if you have Power BI or Tableau, it's a plus for your career. এইভাবে ওরা লিখে দেয়, ওদের কাছে কোনো ইয়ে লেখা থাকে না, ঠিক আছে। ওদের ওখানে আপনার এডুকেশন এন্ড এজ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আবার এইটার মানে এটা মনে করেন না যে লিঙ্কডইনে এরকম লিখছে আমি ওকে আমার সিভিটা পাঠাই দিই। লিঙ্কডইনে এখন কিন্তু প্রচুর ফেক ভাবে অনেকে পোস্ট করতেছে নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য আর কি, ঠিক আছে। তো আপনি একটু দেখবেন এগুলোতে যে অ্যাকচুয়ালি ওরা কোম্পানির নাম দিচ্ছে কিনা, ঠিক আছে, কোন কোম্পানিতে জবটা হবে, ঠিক আছে, ওই কোম্পানিটা সম্পর্কে এরা অ্যাটলিস্ট উল্লেখ করে, ঠিক আছে।
বাট কোম্পানি যেখানে উল্লেখ করা থাকবে না ওইখানে যে জিমেলটা পাঠাবেন, সে আপনার সিভিটা পেয়ে ওইখান থেকে সিভি গুলো ফিল্টার করে বেস্ট সিভিটা সে নিজে কপি করে সে অন্য জায়গায় নিজে অ্যাপ্লাই করবে, বুঝতে পারছেন? তো এখন কিন্তু বাইরের দেশে যে ইন্ডিয়ানরা আছে, ইন্ডিয়ানরা, ইজিপশিয়ান, তারপরে যে আরব দেশের যারা আছেন কিছু লোক আছেন যারা প্রচুর এই ধরনের ফেক ইয়ে করতেছে। একদিক দিয়ে তাদের নিজেদের জবের জন্য হেল্প হচ্ছে, অন্যদিকে তাদের লিঙ্কডইনেও পপুলারিটি বাড়তেছে। মানুষ না জেনে ওইখানে ওদের জন্য ওদের এখানে ইচ্ছা মতো অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে? আলটিমেটলি ওদের কোনো কিছু হচ্ছে না, ওদেরকে ডাকেও না, কিছুই করে না। তো একটু ওই জিনিসগুলো থেকে একটু অ্যাওয়ার হওয়ার, মানে অ্যাওয়ার হবেন আর কি, ঠিক আছে? লাস্ট দাদা, ক্লাসে কি জি দাদা আরেকটা ছোট রিকোয়েস্ট ছিল দাদা, আজকে একটু সময় থাকলে ফর লুপ আর ওয়াইল লুপের উপর একটু দাদা প্র্যাকটিক্যাল কিছু মানে এক্সাম্পল বা কিছু টাস্ক দিলে ভালো হতো। আমি তো গতকালকে ক্লাসে দিছি, আজকেরও ফর লুপেরই থাকবে। আজকে ফর লুপ এখনো শেষ হয় নাই, ঠিক আছে? আপনারা মনে করেন না যে ফর লুপ শেষ হয়ে গেছে। ফর লুপটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ফর লুপ দিয়ে যত ধরনের লিস্ট আছে, সাব লিস্ট আছে, রেঞ্জ আছে, সবগুলো আমরা করব, ঠিক আছে? এই যে এখানে ফর লুপ করলাম না, এর আগে তো ফর লুপ করলাম। ফর লুপ আমাদের থাকবে, আজকের ক্লাসেও ফর লুপ থাকবে। তো আজকের আমরা একটু জানি যে আজকের আমরা অ্যাকচুয়ালি হিডেন ইন্ডেক্স দিয়ে কাজ করব। জিপ আছে, জিপ আপনারা মনে আছে না, জিপ ফাইল আপনারা জিপ করেন না? বড় করবেন ইয়াটা, স্ক্রিনটা আমি বড় করতেছি। ঠিক আছে, ওকে। আমি একটা ইয়া নিচ্ছি, আমি একটা কি বলবো যে এরে টাইপ ডাটা টাইপ নিচ্ছি, ফার্নিচার, গতকালকের মতোই। এখান থেকে কপি করি, ঠিক আছে? ফার্নিচার নিলাম, টেবিল, চেয়ার, বেড, রেক, আরো কিছু বসাই দিই, যে সেলফ, তারপরে কি হইতে পারে, টেবিল, চেয়ার, রেক, সেলফ। চেয়ার তো আছে না, আর কি আছে, আর কি হইতে পারে? বুক সেলফ তো আছে, আলমিরা, আলমিরা। বানান ভুল হইলে ওইভাবে একটু কনসিডার করবেন আর কি, ঠিক আছে? আলমিরা দিলাম। এটাকে আমি এই জায়গায় একটা লিখি যে রওনা আমরা আজকে ইনুমেরেট নামে একটা ফাংশন আছে, ওইটা নিয়ে কাজ করব। ইনুমেরেট, ইনুমেরেট ফাংশন, ইনুমেরেট। বানানটা ভুল হইলে আমাকে ভুল দিবে। ওকে, আমরা ফর লুপের কাজটা কি? ফর লুপে আমরা এই জায়গায় এখন ফর লুপ দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বার গুলো ফাইন্ড আউট করবো, যে এটা ইন্ডেক্স হলো 0, এটা ইন্ডেক্স হলো 1, এটা ইন্ডেক্স হলো 2, এটা ইন্ডেক্স হলো 3, এটা ইন্ডেক্স হলো 4, আর এটা ইন্ডেক্স হলো 5। আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করবো কিভাবে? ইনুমেরেট দিয়ে, ইনুমেরেট ফাংশনটা দিয়ে। ইনুমেরেটটা কি করে? হিডেন ইন্ডেক্স নাম্বার গুলোকে আমাদেরকে প্রিন্ট করতে হেল্প করে, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব? ফর লুপের মাধ্যমে করব। ফর লুপে দিলাম, ফর লুপে আমি দুটো দিব, দুটো ভেরিয়েবল দিব। একটা হলো যে আমার এই ফার্নিচারের ডাটাগুলো যেন দেখায় যে টেবিল, ঠিক আছে? আর অন্যদিকে ইন্ডেক্স গুলো যেন দেখায়। তো সেজন্য আমি কি করব? ইন্ডেক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, আইটেম নামে একটা ভেরিয়েবল নিলাম। আইটেমের ভিতরে টেবিল গুলো দেখাবে, ইন্ডেক্সের ভিতরে ওই টেবিলেরই ইন্ডেক্স নাম্বারটা দেখাবে, ওই রকম আর কি, ঠিক আছে? ইন দিয়ে আমাকে কি করতে হবে? ইন দিয়ে আমাকে ফার্নিচারটাকে কল করতে হবে, তাই না? ফার্নিচারটাকে তো আমাকে কল করতে হবে। এখন ফার্নিচারটাকে কল করব, বাট এই জায়গায় ফার্নিচারটাকে আমি একটা ফাংশনের ভিতরে ঢুকাবো, যেটার নাম হলো যে ইনুমেরেট, ইনুমেরেট ফাংশন, ইনুমেরেট, ঠিক আছে? ইনুমেরেট ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটার ভিতরে আমি এটাকে ঢুকাবো। তো ইনুমেরেট ফাংশনের কাজটা কি? ইনুমেরেট ফাংশনটা আমাকে হিডেন ইন্ডেক্স নাম্বারকে ফাইন্ড আউট করতে হেল্প করে। আচ্ছা, গতকালকে আমি একজনের হোয়াটসঅ্যাপে একজনের ছবি দেখতেছিলাম, সে ফর লুপ নিয়ে কাজ করতেছে, তারটা হচ্ছে না। কেন হচ্ছে না আমি বলি। সে কি করছে, আমার কাছে যতটুকু ধারণা, আবার এটা সে নিজে এটা সলভ করছে।
ঠিক আছে, আমি এই জিনিসটা কিন্তু বারবার বলছিলাম, ইফ এলস কন্ডিশনে কিন্তু বলছিলাম। এখানে আপনি যখন এটা দিবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে শুরু করতে দিচ্ছে, তাই না? বাট আপনি যখন এটা দিবেন না তখন কিন্তু এখান থেকে শুরু করতে দিচ্ছে। তো আপনি কি করতেছেন, আপনি সবার আগে প্রিন্ট এই জায়গায় লিখে ব্লা 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 আপনি এই জিনিসটা লিখে ফেলতেছেন, পরে আপনি এই জায়গায় আবার এই জিনিসটা দিচ্ছেন। এখন এটাকে আপনি রান করতেছেন, এটা কি রান হবে? এটা তো রান হচ্ছে না, কারণ প্রিন্টটা কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। প্রিন্টটা কি এই ফর লুপের ভিতরে সে জয়েন করে নাই। ফর লুপের ভিতরে থাকতে গেলে তাকে কি করতে হবে, একটা ট্যাবের ভিতরে এইভাবে থাকতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? অনেকে কিন্তু এই জিনিসটা করছেন, আমি দেখছি অনেকের দেখছি, বাট আমি অনেককে এই জিনিসটা জানাই নাই। ঠিক আছে, গতকালকে একজন আমার সাথে যোগাযোগও করছে, বা তাকে এই জিনিসটা ওই সময় আমি বুঝাইলেও বুঝতো না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই জিনিসটা এখনই বলতেছি। তো যখনই আপনারা কাজ করবেন, আপনারা যদি আপনারা যদি এই জায়গায় এটা দেন তাহলে এটা আসবে। যদি আপনারা না দেন, সে আপনারা দিলেন না, যদি প্রিন্ট আছে এটা আছে, পরে যদি এই জিনিসটা দেন, বাই ডিফল্ট ভাবে আপনার ট্যাব ইউজ করে আপনারা এখানে ট্যাব দিয়ে দিবেন। ঠিক আছে, যেন এটার ফাংশনালিটিটা যেন চেঞ্জ না হয়। ঠিক আছে, এখন প্রিন্ট দিয়ে আমি এই জায়গায় লিখবো হলো যে এখন এখানে ওই ইন্ডেক্সের খেলা আছে, এখানে ইন্ডেক্সের কিছু খেলা আছে। খেলাটা কি, প্রিন্ট ফাংশনে আমরা কিছু সুন্দর আজকে নতুন কিছু শিখবো, যেটা হলো যে ইন্ডেক্স নাম্বারটা সুন্দরভাবে যেন দেখায় সেটার জন্য। তো আমি এটার জন্য কি করতেছি দেখেন, আমি এখানে দিচ্ছি দুটো নিচ্ছি, এখানে ইন্ডেক্স নিচ্ছি, ইন্ডেক্স। এখানে হলো যে আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ইন্ডেক্স ইকুয়াল টু 0 যদি হয় আইটেম হবে দাদা ইন্ডেক্সের আইটা বড় হাতে নিয়েছেন না, এটা তো এই ডাবল কোটেশনের ভিতরে, এগুলো তো সব স্ট্রিং, এগুলো তো ভেরিয়েবল না, এটা ভেরিয়েবল আর এটা স্ট্রিং। বুঝতে পারছেন বিষয়টা? কনফিউজড হবেন না। ঠিক আছে, it's a variable, index is a variable and it's a variable also, but this one between the double quotation it's a string. ঠিক আছে, এটা কোনো কিছু রিপ্রেজেন্ট করে না about the variable। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এটা কি দাদা তাহলে যখন কোড রান হবে তখন কনফ্লিক্ট হবে না? কনফ্লিক্ট হবে না, ওটা একটা মেসেজ প্রিন্ট করবে, জাস্ট একটা মেসেজ। বুঝতে পারছেন? এখন সে ধরেন যে এটা অনেকটা এই ধরনের যে আপনার আইডেন্টিটি এজ এ বশির, আপনার নাম সে ধরেন যে বশির। ঠিক আছে, আপনার আইডেন্টিটি বশির, বাট আপনি এখানে সুন্দরভাবে গলায় ঝুলিয়ে রাখছেন যে আমার নাম বশির। তার মানে কি আপনার সাথে বশিরটা আছে, এটা একটা মেসেজ, আমার নাম বশির। এটা কি আপনার নামের সাথে কি কনফ্লিক্ট করতেছে? না না, রিয়েল লাইফের এক্সাম্পলের সাথে আপনারা এটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, এগুলো কনফ্লিক্ট না, এগুলো এক একটা ডাটা টাইপের ক্যারেক্টারিস্টিক এক এক রকম। ঠিক আছে, ওকে দাদা। ওকে, আমরা এখন এই জায়গায় যে ইন্ডেক্স 0 দিলাম, এই জায়গায় এইটা তো আমি রিয়েল ভাবে জানতে চাচ্ছি, আমি এইভাবে চাচ্ছি না, ফর লুপের মাধ্যমে সে যেন আসে, তাই না? এটার জন্য আমরা কি করব, ভিতরে একটা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা কই খুঁজে পাচ্ছি না। ওকে, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, আর আইটেম টেবিলের জায়গায় এই জায়গায় আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে এখানে আমি কি ঢুকাবো বলেন তো দেখি? এখানে আমি ভেরিয়েবল গুলোর নামগুলো ঢুকাবো এই জায়গায়। ঠিক আছে, আইটেম। বুঝতে পারছেন বিষয়টা? এখন এটা কি, এই ব্র্যাকেটের ভিতর যদি থাকে এটা কি ভেরিয়েবল। এখন এটা ঠিক আছে ভেরিয়েবল, বাট এটা স্টিল দেখেন কালার কিন্তু চেঞ্জ হয় না, তার মানে কি এটাকে স্ট্রিং ভাবে নিচ্ছে। ঠিক আছে, তো একটার ভিতরে কোন একটা স্ট্রিং ডেটা টাইপের ভিতরে আমি যদি কোন একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করতে চাই এজ এ ভেরিয়েবল হিসেবে, ওটা যেন প্রিন্ট করে, তখন আমাকে সামনের দিকে কি দিতে হবে, সামনের দিকে একটা এফ দিতে হবে, এফ ফাংশন। বুঝতে পারছেন? দেন দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ দাদা। তো এখন আমরা এটাকে প্রিন্ট দিই, দেখছেন ইন্ডেক্স 0 হিডেন 0টা সে ফাইন্ড আউট করে। এই 0 1 2 3 4 গুলো কই থেকে আসে? এই ইন্ডেক্সের মাধ্যমে আসছে। এই ইন্ডেক্সটা কই? এই ইন্ডেক্সটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর এই আইটেমের ভিতরে কোনটা? এই আইটেমকে রিপ্রেজেন্ট করতেছে। আর এই ইন্ডেক্স এবং আইটেমটা কই থেকে আসছে? ফার্নিচার থেকে আসছে। বাট এই ফার্নিচার তো শুধুমাত্র আইটেমকে কল করতে পারতেছে, সে কি ইন্ডেক্সকে কল করতে পারতেছে না। ইন্ডেক্সকে যদি কল করতে চায় তাকে তাহলে কিভাবে কল করতে হবে? ইনুমেরেট ফাংশন দিয়ে। বুঝা গেল বিষয়টা? কারো কি কোনো কনফিউশন আছে? দাদা আরেকবার দেখান একটু, এনুমেরেট ফাংশনটা আমার এখানে গ্রিন কালার দেখাচ্ছে।
গ্রিন কালার হয়ে বুঝলে? গেছে। কি বোঝাচ্ছে? এনুমেরেট যে ফাংশনটা লিখলাম এটা সবুজ হয়ে যাচ্ছে, সবুজ। আপনার এখানে যদি সবুজ হয় তাহলে সবুজ। কিন্তু তারপর আপনি স্ক্রিনটা শেয়ার দেন তো, একটু স্ক্রিনটা শেয়ার দেন তো দেখি একটু। ওটা মেবি ভাইয়া আপনার থিমের জন্য। থিম না তারপরে আমরা একটু দেখি না কি সমস্যা। এমনও তো হইতে পারে উনি হয়তো কোথাও হয়তো ভুল করছে কিনা, তাই না? ঠিক যদি আছে। ভুল হয়ে থাকে তাহলে তো এমন সমস্যা যে মানে কি বলবো, যে এই জিনিসটা ফাইন্ড আউট করা খুব টাফ আর কি। আপনি স্ক্রিনটা শেয়ার দেন ভাই। হ্যাঁ দিচ্ছি। দাদা দেখতে পাচ্ছেন আমার এখানে এরকম হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আপনি একটু স্ক্রিনটা একটু বড় করেন, আমি যেন একটু দেখতে পারি আপনার। হ্যাঁ ওইটার মাধ্যমে বড় করেন, আর একটু ওই যে আমি যেভাবে বলো না, কন্ট্রোল প্লাস প্লাস, কন্ট্রোল প্লাস প্লাস দেন, এটা বড় হয়ে যাবে। আরো বড় করেন, কন্ট্রোল প্লাস প্লাস আরো বড় করেন। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্লাস প্লাস আর একটু বড় করেন। ওকে ওকে ওকে। এখানে বলতে নেম ফার্নিচার ইজ নট ডিফাইন্ড। আমি একটু উপরের দিকে যেতে চাচ্ছি, স্ক্রল করে একটু উপরের দিকে নেন, দেখেন উপরে ফার্নিচার বানান আর নিচে ফার্নিচার বানান কি ঠিক আছে কিনা। আমি তো কপি করে নিয়েছি দাদা। ভাইয়া ভাইয়া আপনি প্রথম যে পাইথন শেলটা আছে ওটা এক্সিকিউট করেন নাই, তো ওটা ডিফাইনই আচ্ছা। হয়নি ফার্নিচারটা। উপরেরটা দেখেন, আপনার আচ্ছা, এটা যদি এক্সিকিউট না হয়ে থাকে তাহলে কিন্তু ওখানে ওই যে থার্ড ব্র্যাকেট আছে না, একদম উপরের দিকে থার্ড ব্র্যাকেট, একদম উপরে স্ক্রল দিয়ে উপরের দিকে দেখেন, একদম উপরে স্ক্রল দিয়ে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ হ্যাঁ যেখানে রাখছেন ওইখানে আপনার একটা নাম্বার দেখাবে যদি এটা কোডটা এজ এ এক্সিকিউট হয়। আপনি জাস্ট ওটাকে ডিফাইন করে লিখে রাখছেন, বাট ওটা আচ্ছা, কিন্তু এখনো পায় না, এটাকে রান execute করতে হবে। তাহলে শিফট shift এন্টার দিয়ে enter, রান করেন, shift শিফট enter। এন্টার, রান হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে রান দেন, এখন সেকেন্ড লাইনটাকে রান দেন। yes। ওকে, ঠিক আছে, এবার ওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এটাকে আইডেন্টিফাই করে দিয়েছেন, নাম কি আপনার? অর্পা। অর্পা, আপনার কি এভাবে কি দিয়ে আছে অর্পা নামে? পুষ্পিতা দে অর্পা, তো ইমেইল হচ্ছে অর্পা দে, কিন্তু রেজিস্ট্রেশন করেছি অফিসিয়াল নেমে পুষ্পিতা। পুষ্পিতা দে অর্পা, ইউ উইল গেট 2 মার্কস, ঠিক আছে 3 মার্কস। থ্যাংক ভাই ইউ আমরা ভাই। যে ডিসকর্ড সরি আমরা যে হোয়াটসঅ্যাপে যে আমরা হেল্প করি এই ক্ষেত্রে কি কোনো নাম্বার নাই? না ওই ক্ষেত্রে কোনো নাম্বার নাই, ওইটা হলো যে আপনারা ভাই ব্রাদার হিসেবে, আপনাকেও থ্যাংক ইউ দেখা ঠিক দেওয়ার আছে? জন্য। ওইটা হলো যে ভাই ব্রাদার হিসেবে হেল্প করতেছেন। আমি আপনাদের বললাম না, ভাই ব্রাদারকে কি আমরা থ্যাংক ইউ বলি, বুঝতে পারছেন বিষয়টা? হোয়াটসঅ্যাপ হলো যে চ্যাট গ্রুপ, ঠিক আছে? ওইটা হলো যে ভাই ব্রাদার আমাদের। বাট আমরা এখানে কি রিয়েল লাইফে ইন্টারাকশন করতেছি, একজন আরেকজনকে দেখতেছি, বাট সামহাও আমরা ওই জায়গায় আটকে যাচ্ছি, হয়তো আমি নিজে হয়তো দেখতে পাচ্ছি না বা আরেকজন দেখতে পাচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? তো ওই জায়গাটাতে আমাদের সময়টা বেঁচে যাচ্ছে, তাই না এইভাবে, এবং আমরা জানতে পারতেছি। ওকে ঠিক আছে, তাহলে আমি তাহলে রিজিউম করতেছি আমার স্ক্রিনটা। নেক্সটে আসি হলো যে আমরা এখন জিপ দেখবো। আমরা এখন ইনুমেরেট ফাংশন দেখছি, নাও উই উইল সি দি জিপ, এই কি বলে জিপ ফাংশন, ঠিক আছে? জিপ ফাংশন, জিপ মানে কি বলেন তো দেখি? আপনার তো জিপ নিয়ে অনেক কাজ করছেন, এখন যদি না বলতে পারেন তাহলে কিভাবে হবে, ঠিক আছে? আপনারা রার ফাইল ইউজ করছেন না, জিপ ফাইল ইউজ করছেন না আপনারা। এই জিপের কাজ কি? জিপের কাজ হলো যে মাল্টিপল ফাইলকে একসাথে করে একটা জিপ করা, তাই না? জিপ নিয়ে কাজ করেন না এরকম কেউই কাজ করেন নাই? এই যে এখানে দুইটা ফাইল আছে, আমি এখানে দুইটা ফাইল আছে, সে দুইটা ফাইলকে আমি সিলেক্ট করে, দাঁড়ান, এই দুইটা ফাইলকে সিলেক্ট করলাম, সিলেক্ট হচ্ছে না, এটা একটা কি অবস্থা ভাই, এই জায়গায় সিলেক্ট হচ্ছে না। দাদা জিপ করলে ফাইল তো কম্প্রেস হয়ে যায়, ফাইলটার সাইজও হ্যাঁ হ্যাঁ কম্প্রেস হয়ে যায়, বাট ওই আউটপুটটা তো পাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই জিনিসটা বলতে চাচ্ছি। সে ধরুন যে ডেস্কটপে এই যে আমার দুইটা ফাইল আছে, তিনটা ফাইল আছে, আমি রাইট ক্লিক করলাম, কম্প্রেস টু জিপ ফাইল, এই যে আমার জন্য একটা জিপ ফাইল করে দিছে। এই জিপ ফাইলের ভিতরে কি আছে? তিনটা ফাইল আছে, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ তো দাদা আমরা যে ফাংশনটা শিখবো আজকে পাইথনে,
পাইথনের জিপের ফাংশনটা সেম ভাবে কাজ করে, সেম আমরা যেভাবে রিয়েল লাইফে যেভাবে কাজ করি এইভাবে। আমি এখন ফার্নিচারটাকে আবার কল দিব, ঠিক আছে, তাকে আবার কল দিলাম আর তার সাথে আমি যুক্ত করলাম কি প্রাইস। এখন আমরা আস্তে আস্তে বিজনেস মাইন্ডের দিকে যাচ্ছি, ঠিক আছে, বিজনেস সলিউশনস এর দিকে যাচ্ছি। এখন প্রাইসটা কি, প্রাইসটা কি নিউমেরিক না? তো আমাকে কি এটা কি কোনো ইয়াতে ঢুকাইতে হবে ডাবল কোটেশনের ভিতরে? নিউমেরিক বা ইন্টিজার ডাটা টাইপ গুলো কি ডাবল কোটেশনের ভিতরে হয়? হয় না, তাই না? না দাদা, এগুলো কি প্লেন প্লেন হয়, প্লেন ওয়ার্ড হয়। তো ধরেন যে টেবিলের দাম ধরলাম যে 1000 টাকা, চেয়ারের দাম ধরলাম আমি 100 টাকা, বেডের দাম ধরলাম আমি 5000 টাকা, র্যাকের দাম ধরলাম আমি 1200 টাকা, সেলফের দাম ধরলাম আমি 1400 টাকা, আলমিরার দাম ধরলাম আমি 15,000 টাকা, ঠিক আছে না? আমার এখন কয়টা আছে, কয়টা 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 ভেরিয়েবল আছে আমার? দুইটা ভেরিয়েবল। দুইটাই কি, দুইটাই আমার কি এরে টাইপের ডাটা, এরে ডাটা টাইপ ভেরিয়েবল, তাই না? এই দুইটা ভেরিয়েবলের ভিতরে কি একটা আরেকটার সাথে কানেকশন আছে, এই ধরনের কিছু বোঝাচ্ছে, তাই না? বাট এই একটার সাথে আরেকটা যে কানেকশন আছে, এটা যে এই টেবিলটা যে 1000 টাকা, সে কি নিজে বুঝতে পারবে? বা তাকে আমি কোনোভাবে কি আমি এই জায়গায় দেখাইতে পারবো একটার সাথে আরেকটা কানেকশন করে? আমি জিপ ফাইল ছাড়া আমি এটাকে কোনোভাবে দেখাইতে পারবো না, ঠিক আছে? তো এটাকে জিপের মাধ্যমে আমরা কিভাবে করবো? এটার জন্য আমরা ফর লুপ ইউজ করবো। তো ওই যে ভাই যে বলতেছে ফর লুপটা আরেকবার দেখেন, ফর লুপ আমরা এত ব্যবহার করবো আজকের, বুঝতে পারছেন ভাই? তো ফর লুপ আপনার আসলে মুখস্থ হয়ে যাবে। তো আমরা আবার ফর লুপে আসতেছি। এখন সেম ভাবে কি হবে বলেন? সেম ভাবে আমি এই আইটেম দিতে পারতেছি। আমি এই জায়গায় কিছুক্ষণ আগে ইন্ডেক্স আইটেম এগুলো কিন্তু ফার্নিচার থেকে পরিবর্তন করে লিখছি। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো এই জায়গায় ফার্নিচার যেটা আছে, আমি তো এই জায়গায় আইটেমের জায়গায় ফার্নিচারটাকেই লিখতে পারতাম, ডিরেক্টলি লিখতে পারতাম না? এই ধরনের কোয়েশন আসার কথা না আপনাদের মাথায়? এই ধরনের কোয়েশন তো আসার কথা, তাই না? ভাই কো এখানে আইটেম দিচ্ছে, আমার কি ওইখানে আইটেমই দিতে হবে? কোয়েশন হলো যে না, আপনাকে ওখানে আইটেম দিতে হবে না, ঠিক আছে? আপনি ওখানে ফার্নিচারও রাখতে পারবেন, প্রাইস আপনি যেই রকম ভাবে রাখেন, ঠিক আছে? আমি আজকে ওই জিনিসটা দেখাচ্ছি। সে আমি এই জায়গায় ফার্নিচারটাকে আগে লিখলাম, ফার্নিচার এন্ড প্রাইস। এখন আমি এই জায়গায় কি করব? ইন, বলেন এই জায়গায় কি লিখবো? ইনের পরে কি দিব? জিপ। এক্স্যাক্টলি, জিপ। জিপ ব্র্যাকেটের ভিতরে কি হবে? ফার্নিচার কমা প্রাইস। কারণ কি দুইটা ভেরিয়েবলকে সে জিপ করবে, মাল্টিপল ফাইল বললাম না? ঠিক এরকম। এখন কি এই ফার্নিচারটা কাকে রিপ্রেজেন্ট করে? এই ফার্নিচারকে। এই প্রাইসটা কাকে রিপ্রেজেন্ট করে? এই প্রাইসকে রিপ্রেজেন্ট করে। কিভাবে বুঝলাম? আমি যদি এই ফার্নিচারটা যদি এই জায়গায় লিখতাম, তাহলে সে ধরেন যে আমি যদি এটাকে উল্টা করে লিখি, তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করবে বলেন? এখানে যদি ফার্নিচারটা লিখি, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে প্রাইসকে। মানে কি আমার এটা কনফিউশন হয়ে যাবে না বা উল্টো পাল্টা হয়ে যাবে না? সেজন্য আমি এভাবে লিখছি, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে ধরে দিচ্ছি। এখন আমরা প্রিন্টের ক্ষেত্রে কি করব? আমি আগে ব্র্যাকেট দিয়ে আমি আগে আমার ইয়েটা লিখে রাখি যে আমার প্রম্পটটা আমি কি লিখতে চাচ্ছি। প্রম্পটটা কি হইতে পারে? the furniture named এত price is এত। এই যে এখানে যে ইয়েটা, এই জায়গাটাতে কি বসবে? ফার্নিচারটা বসবে। কোন ফার্নিচারটা? এই ফার্নিচারটা বসবে। আমি এখানে কি এটা বসাবো? ফার্নিচার। আর এই জায়গাটাতে আমি কি দিব? প্রাইসটাকে দিব। আর সামনে কি দিব? এফ দিব। ঠিক আছে না? গ্রামাটিক্যাল ভুলকে একটু স্কিপ করবেন, সমস্যা নাই, গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে। দেখেন, দি ফার্নিচার নেমড টেবল প্রাইস ইজ 1000 টাকা, চেয়ারের প্রাইস কত? 100 টাকা। সুন্দরভাবে দিছে না? এই জিনিসটাই হলো যে জিপের কাজ। একটা বিজনেস তো সে সলভ করে দিল যে একটা বিজনেসের ক্ষেত্রে যদি ফার্নিচারের ক্ষেত্রে হয় এই ধরনের হইতে পারে। এখন আমরা
আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দেখছি যে অনেকে অ্যাপেন্ড নিয়ে কথা বলতেছেন। অ্যাপেন্ডটা মূলত কাজটা কি বলেন তো দেখে, অ্যাপেন্ডের বাংলা কি কেউ বলতে পারবেন? অ্যাপেন্ডের বাংলা যোগ করা, জোড়া লাগানো। জোড়া লাগানো, এক্স্যাক্টলি। যোগ করা না, যোগ করা অন্য আরেকটা টার্ম বোঝায়, ঠিক আছে? এটাকে জোড়া লাগানো বলে, ঠিক আছে? তো অ্যাপেন্ডটা জোড়া লাগানো, জোড়া লাগানো আমার বিজনেসের ক্ষেত্রে আমি এই জিপের বদলে, জিপের জায়গায় আমি অ্যাপেন্ডটাকে ইউজ করতে পারি। বাট এই অ্যাপেন্ডটাকে আমি কিভাবে ইউজ করব ওই জায়গায়? ওইটা হলো কি, যদি একটা এরে টাইপের ডাটা টাইপের ক্ষেত্রে আমি করতে পারতেছি, বাট দুইটা আলাদা আলাদা ডাটা টাইপের ক্ষেত্রে, মানে দুইটা আলাদা আলাদা দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমি যদি এই জিনিসটা করতে চাই, অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো ওইটার বদলে আমরা এই জায়গায় জিপটা করতেছি, বুঝতে পারছেন? অ্যাপেন্ডটা আমাদের রিয়েল লাইফে কোনো কাজে লাগে না, ঠিক আছে? অ্যাপেন্ডটা আমাদের রিয়েল লাইফে কোনো কাজে লাগে না। তো আমরা অ্যাপেন্ডটা নিয়ে খুব একটা বেশি মাথা কামাবো না, ঠিক আছে? যারা পারতেছেন, যারা পারেন, তাদের জন্য এটা ভালো আর কি। ওকে, আমরা এখন যাই হলো যে লিস্ট আইটেম রিমুভ কিভাবে করব, ঠিক আছে? রিমুভের ইয়াগুলো আর ডিলিট। দাদা প্রিন্টের পরে যে এফ দিয়ে যেটা ডট দিলেন এটা কি দাদা? আচ্ছা, এফ নিয়ে তো আমি আপনাদেরকে বললাম, তাই না? এফটার কাজটা কি বলি? এফটার কাজটা হলো যে আমার একটা স্ট্রিং ডেটা টাইপ আছে। এই যে এটা পুরোটা একটা স্ট্রিং, তাই না? আমি যদি এই ডাবল ব্র্যাকেটের ভিতরে যাই লিখি, সবই তো স্ট্রিং, তাই না? সবই স্ট্রিং। এই ব্র্যাকেটের ভিতরে আলাদাভাবে ডাটা টাইপকে আলাদাভাবে কোন একটা ভেরিয়েবলকে অ্যাসাইন অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে ওটাকে স্ট্রিং এ সে কনভার্ট করবে না, ঠিক আছে? এটাকে স্ট্রিং এ কনভার্ট করবে না, ওই শর্তের কারণে আমরা এটাকে সামনে এফ দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? মানে ধরেন যে অনেকটা এই ধরনের, যে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই, আপনারা অনেকে মুভি দেখেন, তাই না? ওয়ান্টেড মুভিটা দেখছেন না সালমান খানের? ওয়ান্টেড মুভিতে সালমান খান কি থাকে? সে একজন কপ, সিক্রেট কপ, তাই না? স্পেশাল কপ। তো সে ওইখানে কিন্তু মারামারি করে মুভি করে, তারপরে কি তার কপের নেচারটা কি পরিবর্তন হয়েছে? সে কি গুন্ডা হয়ে গেছে? গুন্ডা হয়ে যায় না কিন্তু। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে কি সে গুন্ডাদের সাথেই আছে, গুন্ডাদের সাথেই ছিল, বাট সে কিন্তু গুন্ডাদের সাথে মিশে গুন্ডাদেরকে কিন্তু ধ্বংস করছে, তাই না? তো এটা কি, সে কি এজ এ কপ হিসেবে তার এটা দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি। তো এই জায়গায় ডাবল ব্র্যাকেটের ভিতরে আমি যাই লিখতেছি ওটা কিন্তু স্ট্রিং হিসেবে কনভার্ট হয়ে যাবে, বাট ওইখান থেকে আলাদাভাবে এজ এ ভেরিয়েবল হিসেবে কোনো কিছুকে অ্যাসাইন করা, ওইটা স্ট্রিং এর ডাটাটাকে পরিবর্তন করবে না, ওই ভেরিয়েবলটাকে। ওইটার জন্য আমরা সামনে এফ দিই আর ডাবল কোটেশন দিয়ে ওই ভেরিয়েবল গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছেন? ডাবল ব্র্যাকেটের ভিতরে। বুঝতে পারছেন? ক্লিয়ার আপনার বিষয়টা? ইন শর্ট দাদা ব্যাপারটা হচ্ছে এরকম, এফ ওয়ার্ডটা আপনার স্ট্রিং কে ভেরিয়েবলে কনভার্ট করতেছে, ব্যাপারটা কি এরকম? না 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 না, আরেকটু বলি আপনাদেরকে। সে ধরেন যে আমি পেন তুলে নিয়ে যাই, শাওন ভট্টাচার্য, উনি হাত তুলেছেন। আপনি বলতে পারেন না হাত তুলে, আমি তো আপনাদেরকে বলছি এখানে হাত তোলার কিছু নাই, ঠিক আছে? দাদা আমার প্রশ্নটা হলো এই যে আমি যেখানে লেখা আছে দ্য ফার্নিচার নেমড, যদি এই শব্দটা আমি বাদ দিতে চাই, শুধু লিখবো আমি টেবিল প্রাইস ইজ 1000 টাকা। নিজের মতো করে, এক্স্যাক্টলি আপনি আপনার নিজের মতো করে লিখেন। হ্যাঁ, সেটা আমি কিভাবে লিখতে পারি? মানে জাস্ট আমি ফার্নিচার নেমটা বাদ দিতে চাই, আমি জাস্ট লিখবো টেবিল প্রাইস ইজ 1000 টাকা, চেয়ার প্রাইস ইজ 100 টাকা, বেড প্রাইস ইজ 5000 টাকা। এটাকে রিমুভ করে দেন না, এই যে রিমুভ করে দেন, রিমুভ হয়ে গেছে তো, এই যে হয়ে গেছে টেবিল প্রাইস ইজ। তার মানে ওই ফার্নিচার নেমটা জাস্ট মানে না থাকলেও ওটা লেখাটা আসবে, মানে ওটা মেজর ফ্যাক্ট না, এটা লিখতেই হবে। ডাবল কোটের ভিতরে যেটা আছে ওটা জাস্ট একটা লেভেলিং। আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছেন, আপনাদের এখানে কি বেস থাকে না? একটা বেসে আপনাদের নাম থাকে না এই জায়গাটাতে? এই যে এই জায়গাটাতে একটা বেস থাকে না? আপনারা অনেকেই তো পড়াশোনা করে আসছেন, বা আপনাদের নিজেদের বাচ্চাও অনেকে পড়াশোনা করে আসছে, ওনাদের এই জায়গায় কিন্তু বেস থাকে। আমি কিন্তু এই বান্দরবান পাবলিক, আমি কিন্তু বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে পড়াশোনা করছি, ওইখানে কিন্তু একটা বেস থাকে এখানে, ঠিক আছে? এখানে নাম লেখা থাকে, তাই না? সুন্দরভাবে যারা ক্যান্টনমেন্টে পড়াশোনা করছেন, আর যারা ধরেন যে ওই যে ইয়াতে পড়াশোনা করছেন, এই যে কি বলে ক্যাডেট কলেজে পড়াশোনা করছেন, তাদের কিন্তু এই জায়গায় বেস থাকে, বেসে কিন্তু নাম লেখা থাকে। ওটাকে কি বলা হয়? ওটাকে লেভেলিং বলা হয়, তাই না? ওই লেভেলটা কাকে রিপ্রেজেন্ট করে? আপনাকে রিপ্রেজেন্ট করে, তাই না? ঠিক এরকম, এটা জাস্ট একটা লেভেল। বুঝতে পারছেন? ওকে দাদা, ঠিক আছে।
ওকে, এই পেন টুলের ভিতরে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার এইখানে এখানে আমি ডাবল ইয়া দিলাম আর এখানে আমি ইয়া দিলাম, ঠিক আছে। এর ভিতরে আমি যাই লিখবো, এখানে যাই লিখবো সবই কি এজ এ স্ট্রিং হিসেবে নিবে, বুঝতে পারছেন? যাই লিখি না কেন এটাকে এজ এ স্ট্রিং হিসেবে নিবে। আর এর ভিতরে যদি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখতে চাই, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখতে চাই যে ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করব, এই যে এখানে কোনো কিছু যে এখানে অ্যাসাইন করলাম এই জায়গাটাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই অ্যাসাইন করার সময় এটা কি কি হিসেবে অ্যাসাইন করছে? এজ এ ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করছি, তাই না? এজ এ ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করছি। আর বাকি সব কি থাকবে? এখানে যা যা আছে এগুলো কি হবে? এজ এ স্ট্রিং, তাই না? এটা কি শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা ভেরিয়েবল। তার মানে কি একটা স্ট্রিং এর ভিতরে আমি চাইলে এইভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারতেছি, শুধুমাত্র কার জন্য? এই সামনে এই এফটা থাকার জন্য। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? যদি এটা না দিই তাহলে, যদি না দিই তাহলে ভিতরে যেটা থাকবে ভ্যারিয়েবলের ভিতরে পুরোটাই স্ট্রিং, ওটাও স্ট্রিং হয়ে যাবে। ওটাও স্ট্রিং হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছেন যে কোয়েশ্চন করছেন? জি ওকে, জি। মানে কি তার নিজের যে সত্তাটা আছে এই সত্তাটা তাকে পরিবর্তন করতে দিচ্ছে না, বুঝতে পারছেন? যে যার মতো তাকে তার মতোই ব্যবহার করতে বলতেছে, এটাই জাস্ট। ওকে, আমরা এখন লিস্ট আইটেম রিমুভ করব। এখন লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম, সে ধরুন যে টেবিলের জায়গায় টেবিলটাকে রিমুভ করতে চাচ্ছে বা চেয়ারটাকে রিমুভ করতে চাচ্ছে, অনেকটা এই ধরনের আর কি। ওকে, আমি একটা লেভেলিং দিই, লিস্ট আইটেম কেউ যেন বোরিং ফিল না করেন। কারোর যদি কোনো ইয়া থাকে, কারোর যদি কোনো কোয়েশন থাকে বা কোনো কিছু না বোঝেন তাহলে কিন্তু কোয়েশন করতে পারেন, ঠিক আছে? এখানে কেউ কাউকে জাজ করবে না, ঠিক আছে? জাজ করার মতো এখানে কেউ নাই, ঠিক আছে? পারলে আরো আপনার নাম্বার পাচ্ছেন। ওকে, লিস্ট আইটেম রিমুভ, এই জায়গায় আমরা কি করব? আমি আবার ফার্নিচারটাকে কল করলাম, ঠিক আছে? ফার্নিচারটাকে কপি করে এখন আমি ধরেন যে এখান থেকে আমি চাইলে কোনটাকে রিমুভ করবো, সে ধরেন যে আমি বেডটাকে রিমুভ করতে চাচ্ছি, ঠিক আছে? এই বেডটাকে আমি চাইলে কিন্তু এই জায়গায় রিমুভ করতে পারবো। আমি ফার্নিচারটাকে এই জায়গা থেকে নিয়ে আসলাম, এটাকে ডট রিমুভ নামে একটা ফাংশন আছে, এটাকে কল করে আমি ওই রিমুভের ভিতরে আমি যদি এই বেডটাকে যদি ঢুকাই দিই তাহলে বেডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আবার এটাকে যদি এজ এ আউটপুট হিসেবে যদি রান দিতে চাই, রান দিলাম, দেখেন বেডটা কিন্তু চলে গেছে, বুঝতে পারছেন? এখন এটা তো গেল একটা। এখন এটা হলো যে এজ এ আইটেম নাম্বার হিসেবে, আইটেম হিসেবে আপনি এটাকে রিমুভ করতেছেন, বাট ইন্ডেক্স নাম্বার ধরে কিভাবে রিমুভ করবেন? ইন্ডেক্স নাম্বার ধরে কিভাবে রিমুভ করবেন এটা হলো যে আমি আপনাদেরকে মার্ক ডাউন করে দিই। ওকে, আমি সেম জিনিসটাই করব। আর এই জায়গাটাতে আমি বেডটাকে রিমুভ করতে চাচ্ছি না, এই জায়গায় কি থাকবে? ডেল থাকবে। এটাকে এইভাবে লিখে, আচ্ছা এটা এইভাবে লিখে না, মোস্ট প্রবাবলি এটার আলাদা একটা ফাংশন আছে। এটা ফাংশনটা হলো ডেল, তারপরে হলো যে ফার্নিচারটাকে কল করব। আমি যদি আহ, আমি যদি 4 নাম্বার রেকটাকে যদি আমি রিমুভ করি তাহলে রেকটা আমার কত নাম্বার ইন্ডেক্স হবে বলেন? থার্ড ইন্ডেক্স 3 হবে। 3 ইন্ডেক্স নাম্বার, তাই না? 0 1 2 3 রেক, তাই না? এখন আমি রেকটাকে এই জায়গায় 3 দিলাম, ইন্ডেক্স নাম্বার ধরে রিমুভ করতেছি, ঠিক আছে? আমি এখন এটাই কল দিই, দেখেন টেবিল চেয়ার বেড আছে, ডেক নাই, সেলফ আলমিরা চলে আসছে। তো আমরা এখন বুঝতে পারছি যে কিভাবে। এখন সে ধরেন যে আপনার কাছে মনে হচ্ছে যে না আমি এখন রিমুভ করছি, ঠিক আছে, আমি তো এখন চাচ্ছি যে ডাটা ইনসার্ট করতে, তাই না? ডাটাটাকে ইনসার্ট করতে, আবার ওই রেকটাকে তার নিজের জায়গায় নিয়ে যেতে, তাই না? ডাটা ইনসার্টশন। লিস্ট আইটেম ডেটা ইনসার্শন। তো এখানে আমি ডেটাটাকে ইনসার্ট করব,
ডেটাটাকে যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে কি ইন্ডেক্স নাম্বার ধরে আমাকে কি করতে হবে, ইনপুট দিতে হবে। সে ধরেন যে এখন ফার্নিচার টেবিলটাকে আর আমি কল দিলাম না, ঠিক আছে, আমি এটার ভিতরে এখন বর্তমানে কি আছে, আমার বর্তমানে এখন এই ফার্নিচারটার ভিতরে আছে টেবিল আছে, চেয়ার আছে, বেড আছে, সেলফ আলমিরা আছে। এখন আমি চাচ্ছি যে রেক যেটাকে রিমুভ করছি ওইটা যেন তার জায়গায় চলে আসে। তার মানে কত নাম্বার জায়গায় সে রেকটা চলে আসবে বলেন তো দেখি? 3 নম্বর জায়গায়। 3 নম্বর জায়গায়। 3 নম্বর। তো ফার্নিচারটাকে কল করবো এই জায়গায় ফার্নিচার ডট ইনসার্ট, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতরে আমি কত দিব, 8 দিব, কমা দিয়ে ওটার নামটা দিব। ওটার নাম কি হবে, রেক হবে, তাই না? রেক। এখন এটাকে আমি যদি প্রিন্ট করি তাহলে কি আসবে আমার, দেখেন টেবিল, চেয়ার, বেড, রেক, সেলফ, আলমিরা চলে আসছে না আগের মতো করে? বুঝতে পারছেন? এখন আমি যদি 6 নম্বরে সে ধরেন যে 1 2 3 4 5 6 আচ্ছা, আমি একদম লাস্টে আরেকটা ফার্নিচার এড করতে চাচ্ছি, যেটার নাম হইতে পারে ধরেন যে কি নাম হইতে পারে, কি ফার্নিচার আছে এর বাইরে, ডোর হইতে পারে, ডোর, ঠিক আছে, ডোর দিলাম। এখন ডোরটাকে আমি লাস্টে দিতে চাচ্ছি, ইন্ডেক্স নাম্বার কত হবে বলেন? 6 6 কিভাবে হইলো? 0 থেকে স্টার্ট হবে না? -1 আপনার তো এখানেই 6টা আছে। দাদা 0 থেকে স্টার্ট হবে না, 0 থেকে 4 5, হ্যাঁ 6 হবে, ঠিক আছে। দেখি আমরা 6 এ ইনসার্ট হয় কিনা। ইনসার্ট হয়েছে, তাই না? এখন আমরা লিস্ট আইটেম আমাদের শেষ, ঠিক আছে, আমরা ডাটা টাইপ লিস্ট শেষ করলাম। লিস্টের যত ধরনের প্রবলেম আছে, মানে যতগুলো আমাদের প্রয়োজন পড়বে রিয়েল লাইফে, এইগুলো আমরা সলভ করলাম। এখন আমরা টাপল ডাটা টাইপে আছি। অনেকের কাছে কোয়েশ্চন আসতে পারে যে ভাইয়া টাপল এবং লিস্ট দেখতে তো একই রকম, তাই না? তো পার্থক্য কি? পার্থক্যটা হলো যে এই যে আমরা ইনসার্ট ফাংশন বা আমরা এই যে ডেল ফাংশন বা রিমুভ ফাংশন গুলো ইউজ করছি না, এগুলো শুধুমাত্র এটা হলো যে লিস্টের ক্ষেত্রে। টাপলের ক্ষেত্রে অন্যরকম, মানে তাদের নিজস্ব কি বলবো ফাংশন আছে। একটা ফাংশন অন্য আরেকটা ডাটা টাইপের ক্ষেত্রে এলাউ করতে, মানে এই কি বলে পারফর্ম করতে এলাউ করে না, মানে ওই ডাটা টাইপটা, ঠিক আছে। যেমন সে ধরেন যে যদি ইনসার্ট ফাংশনটা লিস্টে কাজ করে, সে কিন্তু টাপলে কাজ করতে দিবে না। এটা মানে এই ধরনের কিছু ফাংশনালিটির কারণে লিস্ট এবং টাপলকে আলাদা করা হয়েছে। আমি এখন ফার্নিচারটাকে, সে ধরেন যে আমার কাছে এখন এই ফার্নিচারটা আছে, আমি আচ্ছা এখানে টাপল লিখে দিই। এই জায়গায় জাস্ট কি পরিবর্তন করব, এই জায়গায় কি পরিবর্তন হবে, ব্র্যাকেটে পরিবর্তন হয়ে এটা কি হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেট হলে এটা কি হয়ে যাবে, টাপল হয়ে গেল। দ্যাটস অল। এখন এই যে ধরেন যে এখানে লেন দিলাম, এখন এখানে ধরেন যে আমার কয়টা আছে, সে ধরেন যে আমার এখানে 1 2 3 4 5 6, আমার এখানে ইন্ডেক্স বলতেছি না, এখানে আমার কয়টা আমার আইটেম আছে, 5টা আইটেম আছে। তো 5টা আইটেমকে আমি কিভাবে ফাইন্ড আউট করবো যে আমার এখানে কয়টা আইটেম আছে, এটা ফাইন্ড আউট করার জন্য লেন ফাংশন দিয়ে আমি এটাকে ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। কয়টা, ঠিক আছে, ঠিক এরকম টাপলের কাজই হলো যে এরকম আর কি বিষয়টা, ঠিক আছে। সো আমাদের টাপলটা বুঝতে পারছেন, টাপল এবং লিস্টের ভিতরে ডিফারেন্স। আর ডিকশনারিতে যাই আমরা, তাহলে আমাদের ডিকশনারি ডাটা টাইপে আসি। ডিকশনারিটা খুব ইম্পর্টেন্ট একটা ডাটা টাইপ, এটার উপরে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা এখনই দিব না, মানে আরেকটু আমরা সময় গেলে আরেকটু পরে অ্যাসাইনমেন্ট দিব, অনেকগুলো একসাথে দিব, নাকি এখনই দিয়ে দিব? না থাক দাদা এখন থেকে দিয়ে দিলে ভালো হয় না? তাহলে আমাদের প্র্যাকটিসিং এর মধ্যে আসবে জিনিসগুলো। ধরেন আমার কোয়েশ্চন সেট করা আছে, ঠিক আছে। দাঁড়ান আমি দেখি একটু কোয়েশ্চনটা দেখি একটু।
দাদা এখানে লিনিয়ার কাজটা কি কাউন্ট করা? লিনিয়ার না, লেন্থ। লেন্থ লেন ফুল ফর্ম হলো যে লেন্থ। লেন্থ Length। মানে কি? লেন্থ মানেই তো বুঝতে পারছেন না ওটা কি হ্যাঁ করবে? সেটা বুঝছি, এখানে যে 6টা প্রোডাক্ট আছে সেটা তো কাউন্ট করে দিল মনে হচ্ছে আমাকে। কাউন্ট করে দিছে এক্স্যাক্টলি। ওকে। এটা কি যে এটা একটা ভেরিয়েবল, তাই না? এই ভেরিয়েবলের ভিতরে যাই থাকবে এইটা পুরোটাকে এজ এ একটা ক্যারেক্টার হিসেবে ধরে নিচ্ছে, বুঝতে পারছেন? সেজন্য ওটাকেই নিচ্ছে। কিন্তু নরমালি যদি লেন্থ হিসেবে যদি দেন তাহলে কি, যদি এটার উপর যদি লেন্থ দেন তাহলে কত দেখাবে? 5 দেখাবে, তাই না? ইয়েস। এরকম আর কি বিষয়টা। অ্যাসাইনমেন্ট 1 আমার এখানে দুটো অ্যাসাইনমেন্ট আর একটা প্রজেক্ট থাকবে আপনাদের জন্য, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট সব কি পড়াই ফেলছি? না, সব পড়াই ফেলি নাই। আজকে ডিকশনারি শিখাবো। এই জিনিসগুলো কিছু 2D 1D এর শিখাই নাই এখনো। তো পান্ডাতে যাই, হ্যাঁ পান্ডাতে যাওয়ার পর আমি দিব। আরে এর সাথে আরেকটা কোশ্চেন থাকবে, আরেকটা কোশ্চেন দেখায়। এটা হলো যে বিজনেস প্রবলেম রিলেটেড আর কি। এগুলো অ্যাসাইনমেন্ট বললে এগুলো ছোটখাটো এক একটা প্রজেক্ট, ঠিক আছে? তো এরকম আর কি। আমার 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 কোশ্চেন প্যাটার্ন গুলো তো দেখছেন না? তো আমার কোশ্চেনের প্যাটার্ন গুলো অনেকটা এরকমই হবে। দাদা টাপলে কি আমরা কোনো কিছু ডিলিট করতে পারবো? টাপলে কোনো কিছু, টাপলে ডিলিটের অপশন তো আছে মনে হয়। ওই সেম জিনিস দিয়ে হয়তো বা কাজ করবে বা নাও করতে পারে। টাপলে আপনার ট্রাই করে দেখতে পারেন বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আপনারা এই জিনিসটা ইয়ে করে নিতে পারেন। মোর ওভার সেম জিনিসই, ঠিক আছে? আমরা টাপল খুব কমই ব্যবহার করি, সত্য কথা বলতে। যেখানে লিস্টের এত এত ফাংশনালিটি আমরা করতে পারতেছি, ওই জায়গায় টাপলের কি প্রয়োজন আছে বলেন? মানে কিছু জিনিস আছে যে আপনাদেরকে শিখাইতে হবে, সেজন্য শিখাচ্ছি আর কি, বুঝতে পারছেন? মানে টাপল ডাটা টাইপটা নিয়ে ইন্টারভিউতে কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি টাপল এন্ড লিস্ট, আপনাকে জিজ্ঞেস করবে। তো আপনি কিভাবে বলবেন? যে আপনি তখন বলবেন যে লিস্ট এন্ড টাপল বোথ আর সিমিলার ডাটা টাইপ, বাট but these data types has individual some of advantage like their individual functionalities like এই কি বলে, এই যে লিস্ট হ্যাজ ইনসারশন, তারপর আর কি কি আছে, লিস্ট হ্যাজ ইনসারশন, তারপরে ডেল, রিমুভ, দিস টাইপ অফ ফাংশনস, এন্ড টাপল হ্যাজ দিস ফাংশনস। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে জাস্ট এভাবে ইলাবোরেট করতে হবে। রিয়েল লাইফে আমাদের টাপলের খুব কম কাজ আছে। এখন আমরা ডিকশনারিতে যাই। ডিকশনারিটা কি দেখ, ডিকশনারি কাজটা কি আমি একটু দেখে আপনাদেরকে। ডিকশনারির কাজটা হলো যে, আচ্ছা ডিকশনারিটা আপনাদেরকে একটু থিওরিটিক্যাল জিনিস যদি না পড়ে আসলে ডিকশনারি পাইথন। ডিকশনারি আর ইউজড টু স্টোর ডেটা ভ্যালুস ইন কি এন্ড ভ্যালু পেয়ারস। মানে কি বুঝতে পারছেন? যদি এটা যদি আইটেমটা যদি এজ এ কি হয়, আইটেমটা যদি এজ এ কি হয়, তাহলে ভ্যালু কোনটা হবে? ভ্যালু হবে প্রাইস, তাই না? এই যে এখানে আইটেমটা যদি টেবিল হয়, মানে কি যদি টেবিল হয়, তাহলে প্রাইস হবে কি 1000, এই ভ্যালু হবে 1000। কিভাবে? কি মানে কি, কি মানে কি প্রধান, তাই না? বাংলায় এটার অর্থ কি? প্রধান। তার মানে কি টেবিলটা যদি এই যে প্রধান প্রধান কোনো আইটেম বা বস্তু হয়, তাহলে এটার ভ্যালু কি হবে? এটা ভ্যালু হলো যে ওইটার প্রাইস, তাই না? ঠিক এরকম আর কি বিষয়গুলো। ডিকশনারিতে আমরা ধরুন যে এটাকে আলাদা আলাদা ভাবে লিখতেছি, লিস্টের ক্ষেত্রে আলাদা ভাবে, এই যে টেবিল 1000 এভাবে লিখতে, বাট ডিকশনারির ক্ষেত্রে আমরা একসাথে লিখতে পারবো। কিভাবে লিখবো আমরা এই জিনিসটা দেখি। সে ডিকশনারিতে ফার্নিচার, আমি সেম জিনিসটাই লিখি, ফার্নিচার লিস্ট ডিক্ট। ঠিক আছে, আমার ডাটা টাইপ এখন এটা। এটার ভিতরে আমি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার ভিতরে আমি ধরুন যে টেবিলটা দিলাম ঢুকে। টেবিলের প্রাইস কত? 1000। আমি আমি এইভাবে লিখতে পারবো, বুঝতে পারছেন?
বিষয়টা বুঝতে পারছেন? এইভাবে আমরা লিখতে পারবো। আচ্ছা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করা যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়েও করা যায়। আমি যেহেতু আগে থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতেছি, সেজন্য সেকেন্ড ব্র্যাকেট। কেউ যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো অসুবিধা নাই। এই জায়গায় ধরেন যে চেয়ারের দাম কত রাখা হয়েছে, 500 টাকা। বেডের দাম ধরেন যে এখন কত, 15,000 টাকা। র্যাকের দাম ধরেন যে 1200 টাকা। সেলফের দাম কত, সেলফের দাম ধরেন যে 1500 টাকা। আলমিরার দাম 30,000 টাকা। আমি এভাবে লিখতে পারতেছি আর কি। এটা হলো যে নেচার, মানে ডিকশনারিতে আমরা চাইলে এটাকে বলা হয় কি, আর এই সাইডেরটাকে বলা হয় ভ্যালু। ঠিক আছে, আমরা এখন এভাবে লিখলাম। এটাকে যদি আমি প্রিন্ট দিই, এটা দেখতে মানে অড লাগবে, এই যে এরকম টেবিল হাজার চেয়ার এরকম দেখাচ্ছে আর কি, বাট স্টিল এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেখাচ্ছে। তো আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে আচ্ছা এটা ভ্যালুগুলো, আচ্ছা শুধুমাত্র যদি আমি ভ্যালুগুলো প্রিন্ট করি, সে ধরেন যে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র ভ্যালুস প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে প্রিন্ট করবো বলেন তো দেখি। ফার্নিচার লিস্টটাকে কল করব, ভ্যালু প্রিন্ট করার জন্য ভ্যালু ফাংশন তো থাকবে তাই না। ভ্যালুস নামে একটা ফাংশন আছে, এটাকে কল দিলে হয়ে যাচ্ছে। দেখেন এখানে রান দিলে শুধুমাত্র ভ্যালু গুলো দেখাচ্ছে। তার মানে এখন যদি আমি যদি কিটা প্রিন্ট দিতে চাই, তাহলে কিটা কি হবে বলেন তো দেখি। ভ্যালুসের জায়গায় কিস হবে। ঠিক আছে, যেহেতু ভ্যালুস এটা লেখা আছে, তার মানে এটা কি হবে, কিস হবে। সিম্পল বিষয়টা, ঠিক আছে। এখন সে ধরেন যে আইটেম ওয়াইজ যদি দেখতে চাই, যে সে ধরেন যে আমি আইটেম দিয়ে যদি দেখতে চাই, মানে টেবিলের সাথে 1000, চেয়ারের সাথে 500, মানে একটা আরেকটার সাথে এজ আইটেম হিসেবে দেখতে চাই। এখানে কি, এখানে এজ এ কি বলবো যে এজ এ এটা কি বলে আমি ভুলে গেলাম, এজ এ লিস্ট আইটেম হিসেবে দেখাচ্ছে এই জায়গায়। ডিকশনারি হইলেও সে লিস্ট আইটেম হিসেবে দেখাচ্ছে এটাকে, বাট আমি এই যে আইটেমের নিজস্ব একটা ফাংশন আছে এই জায়গায়, আমি ওই জিনিসটাকে এই জায়গায় ইমপ্লিমেন্ট করে দিতে পারি। আইটেমস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আলাদা আলাদা তার নিজস্ব একটা ঘর দিয়ে দিচ্ছে তার জন্য আইটেম দিয়ে। এখন যদি আমি চাই যে না আমি ফর লুপ দিয়ে এটাকে প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করবো বলেন। অ্যাটলিস্ট এটা পারার কথা আপনাদের। সেম জিপ ফাংশনে যাব না, আপনারা আমাকে বলেন, আমি লিখি ফর, তারপরে কি হবে, ফরের পরে কি হবে, ফর কিস কমা ভ্যালু। কিস যদি হয় তাহলে ভ্যালুস হবে, কমা দিয়ে ভ্যালুস। নইলে একটা কি বলেন, একটা যদি কি বলেন আরেকটা ভ্যালু দিবেন, একটা প্লুরাল আরেকটা সিঙ্গুলার দিলে কি হবে, বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, তারপর ইন দেওয়ার পর কি দিব, ইন ডিক্ট আইটেমস, এই যে কল দিব না, আমি ভেরিয়েবলটাকে কল দিতে হবে। কল দেওয়ার পর দেন আইটেমটাকে দিব, এই যে এই আইটেমটাকে, তাই না। আপনারা পারতেছেন বিষয়টা, ঠিক আছে। দেন আমরা এখন প্রিন্ট দিব কি, কি ভ্যালু প্রিন্ট দিলে তো হয়ে যাবে। আমি এর ভিতরে কোনো কিছু লিখলাম না, কিছুক্ষণ আগে অনেক কিছু লিখে দেখাইছি, ওইটা হলো যে আপনারা যেন বুঝতে পারেন বিষয়টা। আমি এখন জাস্ট এই কি ভ্যালুটাকে স্ট্রিং এ কি ভ্যালু প্রেস করে দেব। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন এখন বিষয়টা। আর এখন যদি আমি আইটেম না দেখে আমি যদি শুধুমাত্র ভ্যালুস দেখতে চাই, তাহলে ফর লুপের মাধ্যমে, তাহলে কি করব বলেন তো দেখি। জাস্ট আইটেমের এখানে ভ্যালু তো দিলেই হয়ে যাবে। আমার এই জায়গায় আইটেমের জায়গায় ভ্যালু চাইলে ভ্যালু, আর এখানে কি বাজবে, ভ্যালু ইন ফার্নিচার লিস্ট ডিক্ট, তারপরে কি হবে, ডট ভ্যালুস এক্স্যাক্টলি। ভুল দেখাচ্ছে কারণ কি, আমি প্রিন্টই তো করি নাই কোনো কিছু। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে ডিকশনারি কাজ, তারপর হচ্ছে ফর লুপের কাজ, ব্যাপারগুলো তো সেম ঘুরে ফিরে, তাহলে ডিফারেন্ট জিনিস শেখার দরকারটা কি। শিখাচ্ছে এই কারণে যে আমরা আগামীকালকের ক্লাসে মানে নেক্সট ক্লাসে, আমরা এই পর্যন্ত আজকের ক্লাস, হ্যাঁ, তো আগামী নেক্সট ক্লাসে এই ডিকশনারি থেকে আমরা কিভাবে এটাকে এক্সেলে ডেটাটাকে নিব, এই জিনিসটা করব, বুঝতে পারছেন।
দ্যাট মিনস আমি ফর লুপ দিয়ে যখন কোনো ডাটা বের করব, আমি যদি সেটাকে এক্সেলে কনভার্ট করতে চাই, আমাকে ডিকশনারি হেল্প লাগবে। অ্যাকচুয়ালি আপনি ওখানে ফর লুপের কোনো কাজই নাই, ফর লুপ আপনাকে জাস্ট একটা মিডিয়েটর হিসেবে হেল্প করতেছে, যে আপনাকে সুন্দরভাবে দেখাচ্ছে, এইভাবে যে সুন্দরভাবে দেখানোর জন্য, ঠিক আছে। ফর লুপ আপনি এইভাবে তো দেখতে পাচ্ছেন, তাই না? এইভাবে না দেখে এইভাবে কি জন্য দেখতেছেন, বিষয়টা বুঝতে পারছেন? ফর লুপের এখানে কাজটা হলো যে সে আপনাকে যেন স্ট্রাকচার ওয়েতে দেখায়। এই যে এখানে যে এই আনস্ট্রাকচার ওয়েতে দেখাচ্ছে, এগুলোকে বলা হয় আনস্ট্রাকচার ডেটা, ঠিক আছে। এটাকে কি বলা হয়? স্ট্রাকচার ডেটা। দাদা আসলে ডেটা সোর্সে কি আপনার কি হয়ে থাকবে? ডেটা সোর্স তো আমাদের এক্সেল দিবে, রাইট? আমরা এখন ধরেন যে এই জিনিসটা লিখলাম না, টেবিল থেকে এই জিনিসটা লিখলাম না, এটাকে এক্সেলে কনভার্ট করব আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আমরা যে জিনিসটা শিখবো, আমরা যত অ্যাডভান্সের দিকে যাব, আচ্ছা, তখন কি আপনার নিজের একটা বিজনেস একটা ডেটা থাকবে না? ওই ডেটাটা কিভাবে আমি এই পাইথনে এক্সট্রাক্ট করব, এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। তার মানে কি আমাদের দুই দিকের জিনিসই দেখা হচ্ছে। দুই দিকের কোনটা? এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট, আমদানি রপ্তানি। এখন আমরা কোনটা দেখবো আগামীকালকে? তাহলে আমরা যে জিনিসটা দেখবো এটা কি আমাদের ভিতরে যেটা ঢুকবে, তাই না? রপ্তানি করে যেটা আসবে, এটাই তো। আর এরপরে আমরা না কি যেটা হলো যে আমরা এক্সেল থেকে যেটা নিয়ে আসবো এখানে ডেটা, এটা হলো যে ইম্পোর্ট করব সেক্ষেত্রে এটা হলো যে এটা এক্সপোর্ট হবে, তাই না? নাকি যদি আমরা পাইথন থেকে এক্সেলে করি সেটা হচ্ছে এক্সপোর্ট হবে, এক্সেল থেকে পাইথন নিয়ে সেটা হচ্ছে ইম্পোর্ট। এক্স্যাক্টলি। তার মানে এরপর নেক্সট ক্লাসে যেটা শিখবো এটা কি এক্সপোর্টের কাজ থেকে, এরকম আর কি বিষয়টা। এটার কারণটা কি? কারণটা হলো যে সে ধরেন যে আপনার একটা আইটি টিম আছে, প্রত্যেকটা অফিসে আইটি টিম আছে। এখন আইটি টিমের সাথে আপনি এজ এ ম্যানেজার হিসেবে আপনি স্টেক হোল্ডার হিসেবে আপনি চাইলে ওদের কাছ থেকে ডেটা নিতে পারেন, আনস্ট্রাকচার ডেটা নিতে পারেন। এই যে আনস্ট্রাকচার এরকম ডেটা, এই ডেটাটা তো আনস্ট্রাকচার ওয়েতে আছে। এই ডেটাটাকে আপনি এক্সেলে কিভাবে কনভার্ট করবেন? এক্সেলে কনভার্ট করে নিজের মতো করে স্ট্রাকচার ওয়েতে নিজে দেখতে চাচ্ছেন, কিন্তু আপনি আনস্ট্রাকচার ডাটা পড়তে পারবেন না, তাই না? ওই জিনিসটা কিভাবে করবেন, এটার জন্য এটা লাগে আর কি, ঠিক আছে, যা জানার জন্য। ওকে ওকে। আর কারো কি কোনো আছে? কেউ যদি কোনো কিছু জানতে চান, আজকের আমরা এতদূর পর্যন্তই পড়ি। নেক্সট ক্লাস আমরা এই কি বলবো ফর লুপ তো না, নেক্সট ক্লাসে আমরা ওই লাইব্রেরি গুলো সম্পর্কে জানার চেষ্টা করবো। পান্ডা, তারপরে নামপাই, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে আগাচ্ছি আর কি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব, এটা আমি জানি না আপনারা আমার রিকোয়েস্টটা কতটুকু রাখবেন, ঠিক আছে। আপনারা আমার ক্লাসটা কিভাবে এনজয় করতেছেন আমি বলতে পারতেছি না, ঠিক আছে। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনার লাইভ ক্লাসটা কন্টিনিউ করেন, ঠিক আছে। আপনার কাছে ঠিক আছে, আমি আমার ফ্যামিলি টাইম আছে, আছে, বাট ইভেন আপনি যদি কোথাও যদি যান, ওখানে যদি সময় পান, আপনি চাইলে লাইভে ক্লাসে বসতে পারেন, আপনি মোবাইল থেকে দেখেন অ্যাটলিস্ট, ঠিক আছে। আপনার যদি ওইটা বেশি প্রায়োরিটি থাকে, বুঝতে পারছেন। সে ধরেন যে আপনি বিয়ের অনুষ্ঠানে আপনাকে যেতে হবে, না গেলে মাইন্ড করবে, আপনার সাথে কথাই বলবেন। আপনি বিয়ের অনুষ্ঠানে যান, কোনো একটা ফাঁকে 10টার দিকে খাওয়া, 10টার দিকে কোনো একটা ফাঁকে আপনি এই জায়গায় বসেন, ঠিক আছে। আপনি বসে একটু মোবাইলে একটু ট্রাই করেন, মোবাইলে দেখার ট্রাই করেন, ঠিক আছে। বাট আপনি যদি না দেখেন না, এটা আসলে কোনোভাবে হেল্প করবে না, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? আমি আপনাদেরকে ওই জিনিসটাও রিকমেন্ড করবো না। আমি বলবো যে আপনারা পিসির মাধ্যমে বসেন। এই যে আসমাইন ভাই, উনি কিন্তু প্র্যাকটিস করতেছে, তো উনি কিন্তু ওই প্রবলেমটা ফেস করছে, তাই না? তো উনি যদি এই জিনিসটা যদি বাসায় বসে যদি ফেস করতো, হোয়াটসঅ্যাপে দিতে হইতো, হোয়াটসঅ্যাপে যদি কেউ যদি আনসার না করতো, সে ধরেন যে কেউ যদি আনসার না করে উনারটা, তখন কি করতো? বুঝতে পারছেন বিষয়টা? তো রিয়েল লাইফের সুবিধাটা নেন, উপভোগ করেন, এটা ক্লাসটা উপভোগ করেন রিয়েল লাইফে। এতে আপনার একটা সুবিধা কি হবে জানেন? আপনার কমিউনিকেশন স্কিলসও বাড়বে, এর সাথে সাথে আপনাদের লাইভ অনলাইনে বসে আপনাদের বিভিন্ন ক্লায়েন্টের সাথে ডিল করা এবং ইয়েগুলো করা, এগুলো কিন্তু প্র্যাকটিস হবে। আপনাদের ভিতরে একটা চঞ্চলতা, যেটা যে লাইভ ক্লাসে বসে সারাক্ষণ বসে থাকার যে বিরক্তিকর, এই জিনিসটা আস্তে আস্তে কেটে যাবে। আমাদের 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 ব্রেন কিন্তু দুইটা মাইন্ড আছে, একটা কনসিয়াস মাইন্ড আর একটা সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে। সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে অলওয়েজ হেল্প করে, যে মানে অলওয়েজ আমাদেরকে কমফোর্টেবল জোনে থাকতে আমাদেরকে হেল্প করে। আর কনসিয়াস মাইন্ডটা আমাদেরকে অলওয়েজ মানে কি বলবো, যে মানে হার্ড ওয়ার্ক গুলো করতে ইউজ করে, ঠিক আছে। তো ওই সাবকনসিয়াস মাইন্ডে আমরা যে জিনিসগুলো করতে চাই, মানে ওইগুলো কি, আমরা ধরেন যে আমার কাছে রান্না করতে ভালো লাগতেছে না, আমি আমি ফুড পান্ডা থেকে অর্ডার দিই, বাট আপনি রান্না করলে কিন্তু আপনার 200 টাকা বেঁচে যেত, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? ঠিক এরকম বিষয়গুলো। তো
এই জায়গাটা আপনারা একটু চেষ্টা করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বলবো একটু হাম্বল রিকোয়েস্ট আমার, তো চেষ্টা করেন ক্লাসগুলো করেন। কিছুদিন পরে অ্যাসাইনমেন্ট চলে আসবে, আমি সিরিয়াসলি বলতেছি অ্যাসাইনমেন্ট গুলো কন্টিনিউই করতে পারবেন না আপনি যদি আপনি এই ক্লাসগুলো মিস দেন, ঠিক আছে? এই আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেখাইলাম না, অ্যাসাইনমেন্ট গুলো অনেক সোজা, অনেক সোজা। জাস্ট একটু মানে আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আইডিয়া নিয়ে আপনারা ক্লাসগুলো ওই জিনিসগুলো আনসার গুলো করতে পারবেন। ইভেন আপনাদের জন্য ওপেন বুক থাকবে, তারপর আপনারা আনসার গুলো করতে পারবেন না যদি আপনারা এই প্রিভিয়াস এই ক্লাসগুলো সম্পর্কে আপনাদের অবগত না হন, ঠিক আছে? তো এটার জন্য আমি আপনাদেরকে বলতেছি বারবার যে আপনারা ইয়া করেন। চ্যাট জিপিটির হেল্প নিলেও অনেক চ্যাট জিপিটি কিন্তু সবাই চালাইতে পারে না, চ্যাট জিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সবাই পারে না, ঠিক আছে? তো এটা সবাইকে হেল্প করবে না। আপনারা যদি মনে করেন যে না আমি যেটা হোক আমি চ্যাট জিপিটির মাধ্যমে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। একজন ভাইয়ের কথা বলি যে লাস্ট ক্লাসে ছিল, তো ওই ভাই চ্যাট জিপিটির মাধ্যমে আমার এসকিউএল এর অ্যাসাইনমেন্ট পুরো প্রজেক্টটা করছে, একটার সাথে আরেকটার কোনো মিল নাই, ঠিক আছে? তো ওকে আমি কত নাম্বার দিয়েছি, 00 দিতে বাধ্য হয়েছে। সে যে হার্ডওয়ার্ক করছে ওই হার্ডওয়ার্কটা তার কোন কাজেই লাগলো না। তার মানে কি ফিজিক্সে একটা বিষয় আছে না যে একটা জায়গা থেকে যেখান থেকে শুরু করছে ঘুরে ফিরে যদি ওইখান থেকে ফোর্সটা চলে আসে, মানে ওই বস্তুটা যদি ওই জায়গায় এসে যদি থামে তাহলে ফোর্স কি, ফোর্স 0, তাই না? ঠিক এইরকম বিষয়টা হয়েছে ওনার ক্ষেত্রে, যে উনি সব ট্রাই করছে, উনি আমার ক্লাসটা না দেখে, আমার ক্লাসের রেকর্ডিংটা না দেখে সে এই চ্যাট জিপিটি সব কিছু দিয়ে ট্রাই করছে প্রজেক্টটা করার জন্য, যে সে ভাবছে যে ভাই হয়তো বা এমনি নাম্বার দিয়ে দিবে, বাট আলটিমেটলি 0 পাইছে। তার মানে কি তার যত সে যে এই কৌশল গুলো করলো বা যত ইয়াগুলো করলো এগুলো তার কোনো কাজে লাগলো। তো একটু আমি আপনাদেরকে ডিমোটিভেট করতেছি না, বুঝতে পারছেন? তো অনেকে মনে করতে পারে যে ভাই অনেক ডিমোটিভেট করে, ভাই অনেক ইয়া করে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনি একটু ক্লাসগুলো কন্টিনিউ করেন, ঠিক আছে? কঠিন কিছু পড়াচ্ছি না, ইভেন প্রত্যেকটা জিনিস ভেঙে দিচ্ছি। কারোর যদি কোনো অসুবিধা হয় আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি যদি এইভাবে যদি আরেকটু পড়াইতেন, আমি চেষ্টা করবো ওইভাবে পড়ানোর জন্য, যদি আপনাদের যদি এই পড়ানোর স্টাইলটা যদি ভালো না লাগে, ঠিক আছে? তারপরে আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন, আমি এটা আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর কারো যদি কোনো কোয়েশন থাকে এখনই জিজ্ঞেস করতে পারেন, না হলে আজকের এই পর্যন্তই।